আজকের পডকাস্টটা যেহেতু একটুখানি লম্বা, তাই তোমরা যদি এগিয়ে পিছিয়ে যদি দেখো তাহলে ওপরে কোন টপিকে কথা হচ্ছে সেটা কিন্তু আমরা লিখে দিয়েছি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই মুহূর্তে কোন টপিকে কথা বলা হচ্ছে। আজকের এই পডকাস্টে কি কি টপিকে কথা বলা হয়েছে: পুষ্পার বক্স অফিস, খাদানের বক্স অফিস, বাংলা ভাষা ভার্সেস হিন্দি ভাষা, নন্দনের টিকিট প্রাইস, বনিকে রোস্ট করা হয়েছে, বালিয়াকে রোস্ট করা হয়েছে, শ্রীবল্লীকে রোস্ট করা হয়েছে, মহারাজকে রোস্ট করা হয়েছে, আরো কিছু ইউটিউবারকে পোক করা হয়েছে, অভ্রদা আমাকে রোস্ট করেছে, প্রিন্সও আমাকে রোস্ট করেছে, আমি প্রিন্সকে রোস্ট করেছি। রূপমের সিনেমা নিয়ে কথা বলা হয়েছে, বিএমএস এর সিনেমা নিয়ে কথা বলা হয়েছে, ভূতমুখী নিয়ে কথা হয়েছে, পিসরেট নিয়ে কথা হয়েছে, পারিয়া 2 নিয়ে কথা হয়েছে, রাশ নিয়ে কথা হয়েছে। তো গাইজ, আজকে আমরা আবার চলে এসেছি। তো আমাদের সঙ্গে রয়েছে রাজপুত্র, যে খুব এন্টারটেইনিং, ওকে, আর রয়েছে অভ্রদা, যার প্লাগ হারিয়ে গেছে। কিন্তু অভ্রদা, তোমার প্লাগ খুলে তুমি কোথায় রেখেছো? তুমি আনপ্লাগড কেন? তুমি নিজের ব্যাপারটা আগে বলো, শুধু আমাদেরটা বলে দিলে কি করে হবে? আরে আমার ব্যাপারটা হচ্ছে কি, তুমি তোমার গলাটার নাম খ্যাড় খ্যাড় করছে কেন? দিনে কটা ফুঁকছো? আমার ভাই ক্রিশ্চিয়ান বেল হওয়ার খুব ইচ্ছা। ওই যে ক্রিশ্চিয়ান বেল ব্যাটম্যানের সিনেমাতে ওকে বলে না যে থ্রোট ক্যান্সার হয়েছে, তো যেহেতু ব্যাটম্যান আমার ইন্সপিরেশন, ওই জন্য আমার গলাটা এরকম হয়ে গেছে ভাই। পেছনে এই একলা ঘর গানটা চালিয়ে দাও, রূপম ইসলামের সেই গান, এই একলা ঘর আমার দেশ। ভাই কপিরাইট এসে গেলে চলবে তো ভাই? তুই 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 চাস ভাই যেটুকুনি পয়সা ঢোকে সেটুকুনি বন্ধ হয়ে যাক, ভাই কপিরাইট এসে যাবে। তোমাদের কথা শুনে লোকে ভাববে যে এই ইউটিউবে এইসব ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছো। না না, লাখ লাখ তো নয়, ঠিক আছে, এমন পয়েন্টে আসে, আমি পয়েন্ট জানতাম না, $0.22। আমি ভাবছি কত টাকা হয়, এটাই হিসাব করে দেখি। তো যখন হিসাব করতে যাচ্ছি ক্যালকুলেটর বলছে লজ্জা করে না তোর, তুই এসব হিসাব করতে আসিস। তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে যে পুষ্পা 2 কি আদৌ বাংলাতে রিলিজ হবে, আর খাদান আর পুষ্পা 2 এই ক্ল্যাশটা কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, কেউ আমাকে এটা বলে যে খাদান কবে বেরোচ্ছে আর পুষ্পা 2 কবে বেরোচ্ছে, কারণ আমি দুটোর একটারও রিলিজ ডেট জানি না। দুটো কি একই ডেটে আসছে নাকি আলাদা? না 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 না, খাদান 20 তারিখে আর পুষ্পা 2 5 তারিখে রিলিজ করছে। 15 দিনের ব্যবধান। তাহলে তো অনেকটা, না তাহলে তো অনেকটা গ্যাপ রয়েছে, তাহলে তো খুব একটা বেশি চাপ হওয়ার তো কথা না। না, চাপের জায়গাটা আলাদা। চাপের জায়গাটা এটাই যে পুষ্পা দেখার পর লোকে কি আর ওই ধরনের সিনেমা দেখতে চাইবে? খাদান তো ওই ক্যাটাগরির সিনেমা, ওই হ্যাংওভার থেকে লোকের বেরোতে বেরোতে তারপর আরো 3 মাস সময় লাগবে। না দেখো, এটা না আমি আগে দেখেছি, মানে হ্যাঁ বল। আমি যদি একটু আগের টাইমে ধরো যাই, যদি 2011-15 দিকে যাই, তখন যদি তুমি দেখো রেডি আর ওপর দিকে শত্রু আর পাগলু একটা কিন্তু রিলিজ করে দিল। অপর দিকে সালমান খানের মতো অত বড় একজন মেগা স্টার যে কমার্শিয়াল দারুণ কিছু করে, তার সিনেমা মারাত্মক কালেকশন ওয়েস্ট বেঙ্গল করছিল, পাবলিক দেখছিল, এবং এটা তাও 15 দিনের একটা ব্যবধান রয়েছে, কিন্তু ওটা দিনের দিনে এসেছিল। মানুষ পাগলুও পাগলের মতো দেখছিল, আর রেডিও কিন্তু পাগলের মতো দেখছিল, শত্রুও দেখছিল। এটা কিন্তু ম্যাটার, এটার জন্য মানে অন্য সিনেমা হ্যাম্পার হবে এই জিনিসটা আগে একদমই ছিল না। কিন্তু এখন প্রবলেম হয়ে গেছে কি, অডিয়েন্সের টেস্টটা কমার্শিয়াল সিনেমাতে এখন একটা সরে এসেছে। মানে যতটা সাউথকে নিয়ে আমরা মাতামাতি দেখতে পাই, সেটা খারাপ হোক বা ভালো হোক, বাংলাকে নিয়ে মাতামাতিটা অনেকটা কমে গেছে, যে কারণে গানের ভিউজও তুমি দেখো এখন অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি আগের থেকে। হ্যাঁ বলো, কি বলছিলে বলো অপরদা। হ্যাঁ, বলছি কথাগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্টের সাথে আমি একমত নই। সবসময় দর্শকদের দোষ দেওয়ার ব্যাপারটা তো আমি একেবারেই ঠিক মনে করি না। পাগলুর সময় দর্শকরা পাগলামি দেখাতো, এখন যারা প্রোডাকশনে আছে তারা পাগলামি দেখায়, তার জন্য সিনেমাগুলো এরকম বাজে হয় আর দর্শক যায় না হলে। এটা তো সবার আগে বুঝতে হবে। দর্শককে খারাপ সিনেমা দেবো, তারপর তুমি হলে আসছো না কেন বলে তাকে ব্লেম করবো, এটা করলে কি করে চলবে? তখন রেডি চেঙ্গিজ বা মির্জা এগুলো তো ভালো কাজ ছিল, সেক্ষেত্রে পজিটিভ রিভিউ সত্ত্বেও কি সেই রেসপন্স আমরা দেখতে পেলাম? বা ধরো বুমেরাং, আমরা দেখলাম অযোগ্য অনেক কালেকশন করলো, বুমেরাং একটা পিছিয়ে থাকবে, সেই জন্য বলছি কথাটা। ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কি, মানে আমি এখানে দেখি আপনার হাত জগন্নাথ, না না সরি, এই যুগটা অন্য রেফারেন্সের কেউ প্লিজ ধরবেন না, যাই হোক। না দেখো, ব্যাপারটা হচ্ছে কি যে কি, আমার যেটা মনে হয় না যে আমাদের কলকাতাতে না এখন হিন্দি সিনেমা দেখার জন্য এখানে প্রচুর হিন্দি ভাষী লোকজন থাকে, তুমি হলে গিয়ে দেখবে, ওকে। এবং এই হিন্দি ভাষী যে ক্রাউডটা যেটা রয়েছে, যে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসছে বা এখানে তাকে চাকরি বাকরি করে, এই ক্রাউডটা কিন্তু বাংলা কমার্শিয়াল ফিল্ম দেখতে যাবে না, ওরা হিন্দি কমার্শিয়াল ফিল্মই দেখতে যাবে। আর দেখো, বাঙালিদের আমি কথা যদি বলি,
তাহলে এই যে পাগলু বা শত্রুর যে অডিয়েন্স যারা ছিল, তারা এই ইন্টারনেটে ইউটিউবে ফ্রিতে ফিল্ম দেখে 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 ডাবড ফিল্ম দেখে দেখে তাদের টেস্ট বা এক্সপেকটেশন এমন একটা জায়গায় চলে গেছে, সেটাকে আমরা বাজেট ওয়াইজ কিন্তু ম্যাচ করতে পারবো না। মানে দেখ, আমি এগ্রি করছি যে মির্জা আর চেঙ্গিজ ভালো ফিল্ম, ওকে, কিন্তু মির্জা আর চেঙ্গিজের কি ওই স্পার্কটা রয়েছে যেটা পুষ্পা দিতে পারবে? মানে আমি বলছি যে দেখ, আমি জানি যে আল্লু অর্জুনের থেকে জিতকে ভালো দেখতে, অঙ্কুশকেও ভালো দেখতে, ঠিক আছে, এটা এটা কিন্তু মানে এগ্রি করার মতো জায়গা। আল্লু অর্জুনের থেকে বেটার লুকিং এরা, ওকে। আল্লু অর্জুনের ফ্যানরা খেপে যাবে। আরে ফ্যানরা তো, সে আমি এখন জিদ্দাকে পোক করলে পর জিদ্দার সে ফ্যানরা তো সবসময় খেপেই থাকে, ঠিক আছে। আমাকে একটা ছেলে লিখছে, স্বর্ণা যদি পোক খেয়ে 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 আজকে দাড়ি গজিয়ে ওরে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, আরে ভাই একদিন আমাকে লিখেছে দেবদার পোস্টার দিকে তোর ফেটে গেছে, তো আমি আজকে ভিডিওতে বলছি ভাই আমার কেন ফাটবে, দেবদা ভালো করুক, আমার ফাটবেটা কেন? আমি কি পয়সা লাগিয়েছি? আমি কি প্রডিউসার? ঠিক আছে, সাকিব খানের ফ্যান আর দেবের ফ্যান, এদের থেকে আমি এত খিস্তি, জিতের ফ্যানদের থেকে একবার দুবার খেয়েছি, কিন্তু এদের থেকে আমি এত খেয়েছি যে খিস্তি প্রুফ হয়ে গেছি ভাই, ঠিক আছে। মানে তুইও আমাকে বোধহয় অত গালাগাল দিসনি, রক্তে যত গালাগালি এদের কাছে আমি খেয়েছি। আর ভালো বললে পরে অসুবিধা, তুমি তো এখন আমাদেরকে খুশি করার চেষ্টা করছো। আরে তাহলে বলবো কি? তাহলে কি কথাই বলবো না? যদি কথা না বলি তখন কি বলবে বলতো? জিৎ যদি আজকে খাদান করতো, তোমার চ্যানেল 10টা ভিডিও এসে যেত, তাহলে তাহলে ভাই আমি যাবোটা কোথায়? আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে হিন্দি অডিয়েন্স যারা রয়েছে, তাদের জন্য কিন্তু অ্যানিমেল জওয়ান কিন্তু কলকাতা থেকে 25-26 কোটি উঠিয়ে কিন্তু নিচ্ছে, কিন্তু বাংলা সিনেমার কোনো লাভ হচ্ছে না, ওকে। আর শো টাইমিং যদি দেখো না, চোখ থেকে জল বেরিয়ে যাবে। আমি তো ভাবি যে এই শোটা আমি চলবে কি করে। আমি এখানে কলকাতাতে সমস্ত হল আমার মোটামুটি চেনা, সব হল ঘোরা আছে। মির্জা এত বাজে বাজে জায়গায় এত বাজে বাজে টাইমে শো পেয়েছে যে ওই পিক অফিস আওয়ার্সে ভিড় ঠেলে কে সিনেমা দেখতে যাবে? তুমি একটা প্রাইম, এখানে তুই দেখবি যে হিন্দি সিনেমা দেখবি সকাল 9টা থেকে কিন্তু শো পেয়ে যায়। আজ অব্দি আমি বহুরূপী বাদ দিয়ে কোনো বাংলা সিনেমা দেখিনি যেটা সকাল 9টা-10টার সময় শো পেয়েছে বা পরপর 5খানা শো আছে, আমি দেখিনি আজ অব্দি। হ্যাঁ, গোলন্দাজ পেয়েছিল না? গোলন্দাজ পেয়েছিল না, হ্যাঁ, তাহলে ওই গোলন্দাজ আর বহুরূপী, না হলে আমি ভালো শো টাইম পেতে বাংলা সিনেমাকে বহুদিন দেখি না। আচ্ছা, এখানে আমি বলছি এই পয়েন্টটা খুব ভ্যালিড পয়েন্ট, এটা আমি সবসময় মনে করি এবং এটা নিয়ে আলোচনাই হয় না, কেউই দেখি এটা নিয়ে বলে না যে আমাদের শুধু কলকাতা নয়, কলকাতার তো ভয়ঙ্কর ভাবে গোটা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে। তো বাংলা সিনেমা বাঙালিরা দেখবে তো, যদি কলকাতায় বাঙালি সংখ্যালঘু হয়, মেজরিটি তো বাঙালি, তাহলে কলকাতায় হিন্দি সিনেমাই হিট করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবার বাঙালিরা কারা হলে গিয়ে সিনেমা দেখবে, সেই বাঙালি গ্রামে এখনো আছে, তারা ওখানে সংখ্যা গরিষ্ঠ, কিন্তু তাদের পার্চেসিং পাওয়ার কম, তাদের সিনেমা দেখার রেগুলার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিন নেই, তাদের কাছাকাছি কোনো হল নেই, তো এইসব বিভিন্ন কারণে তারাও হলে যাচ্ছে না। তাহলে কোন বাঙালি হলে যাবে? একমাত্র কলকাতায় যেসব বাঙালি আছে, যাদের ছেলেমেয়েরা ব্যাঙ্গালোরে চলে গেছে বা আমেরিকায় চলে গেছে, বয়স্ক মানুষরা, তারা যে সিনেমা দেখতে পছন্দ করে, মাল্টিপ্লেক্সে ঘুরতে গেলাম বলে বা সময় কাটাতে গেলাম বলে, শপিং মলে না গিয়ে তারা সেদিন ওইখানে একটা সিনেমা দেখতে গেল, তাই জন্য অযোগ্য চলে, বুমেরাং চলে, এই ব্যাপারগুলো তো হয়। এবার খাদান যারা দেখতে যাবে, হ্যাঁ বলো। এই ব্যাপারগুলো হয় শুধুমাত্র তাই না, আমি তো ব্যাঙ্গালোরে তো ছিলাম প্রায় 2.5 মাস মতো। পদাতিক ওখানে প্রায় 3 সপ্তাহ বাদে রিলিজ করলো, ঠিক আছে। কলকাতায় তো 15ই আগস্ট বেরিয়েছিল, বাবলি তো রিলিজই করেনি ওখানে, পদাতিক করলো একখানা মাত্র শো, ঠিক আছে। ফিনিক্স মার্কেট সিটি বলে একটা জায়গা আছে, টিন ফ্যাক্টরি থেকে একটুখানি এগিয়ে, ওই একটা শোতে পর্যন্ত রাত 8টার সময়ের শো যখন লোকে সিনেমা দেখতে যায়, মাত্র 20 থেকে 22 জন। আমরা বহুরূপী দেখতে গেছি, ঠিক আছে, বহুরূপী কিন্তু তুলনামূলকভাবে অনেক আগে রিলিজ পেয়েছে, মানে 8 তারিখ 8ই অক্টোবর বহুরূপী কলকাতায় মুক্তি পেয়েছে, ব্যাঙ্গালোরে 18 তারিখ বহুরূপী আর টেক্কা বেরিয়েছে, আমি 20 তারিখ ফেরত এসেছি। তো 18 তারিখ রাত্রিবেলা আমরা বহুরূপী দেখতে গেছি, তখন বহুরূপীর পজিটিভ রিভিউ এসছে, ব্যাঙ্গালোরে 15 লাখের ওপর বাঙালি থাকে। এবার আমরা ভাবছি কি যে বহুরূপীর হয়তো আমরা টিকিট পাবো না বা কিছু ওরকম, গিয়ে দেখি হলে 20-22টা মাত্র লোক। ওই মল অফ এশিয়া বলে একটা আছে, বিশাল বড় মলটা, মানে অত সুন্দর ঝাঁ চকচকে মল আমি জীবনে কোনোদিন দেখিনি। মানে আমাদের এখানে কোয়েস্ট মলকে 4 দিয়ে গুণ করলে পরে বোধহয় তবে গিয়ে ওই মলটা বোধহয় হবে, এবং সেখানে টিকিটের দামও খুব কম, কিন্তু বাঙালি নেই, ওকে।
কিন্তু এই যে বেঙ্গালুরু যে বাঙালিরা থাকে না, তারা হচ্ছে 8 ক্লাসের বাঙালি। তারা বাংলা ভাষাটা ছোট লোকের ভাষা মনে করে, বাংলা সিনেমা দেখাটা ডিসক্রেডিট মনে করে। তো তারা কেন টাকা খরচা করে বাংলা সিনেমা দেখতে যাবে? তারা বাংলা সিনেমা দেখে এসে কাউকে গল্প করতে পারবে না যে আমি বাংলা সিনেমা দেখে আসলাম। উল্টে তারা লজ্জায় লুকোবে, যদি দেখেও আসে পাশের জনকে বলবে না যে বাংলা সিনেমা দেখতে গেছিলাম। এই ব্যাপারটা তো আছে, তার জন্যই তো হচ্ছে এটা। কিন্তু এটার জন্য আমি অডিয়েন্সকে পুরো দায়ী করবো না। দেখো মানে এত সাবস্ট্যান্ডার্ড কাজ দেখানো হয়েছে। না না, এটা শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই হচ্ছে। তুমি বাংলা গল্পের বইয়ের ক্ষেত্রে দেখো, বই পড়ার ক্ষেত্রে দেখো, নাটকের ক্ষেত্রে দেখো, সব জায়গাতে এই অবক্ষয়টা হচ্ছে। তার কারণ বাংলা ভাষার কোনো ভ্যালু আমরাই দিই না বাঙালিরা। বাংলা ভাষার কোনো প্রতি ভালোবাসা নেই, প্যাশন নেই। এবং এটা আজকে বলে না, চিরকালই বাঙালির বাংলা ভাষাটা ছোট লোকের ভাষাই হয়ে এসেছে। যারা এলিট তারা ইংলিশে কথা বলে। এখন হিন্দিটাও সেই জায়গায় পেয়ে যাচ্ছে আর কি, কিন্তু একটা সময় ইংলিশটা ছিল। হিন্দির ওই জায়গায় আসতে অনেকটা সময় লাগবে। বাট তোমরা আজকের খবর দেখেছো কেউ যে মেট্রো রেলের মধ্যে একজন মহিলা বাঙালি বলেছে, তাকে আরেকজন চার্জ করছে যে তুমি বাংলাদেশে থাকো না, ঠিক আছে, ইন্ডিয়াতে থাকো, তুমি হিন্দিতে কথা বলো। আজকের ঘটনা, ঠিক আছে, মেট্রোর মধ্যে। আমি একটা ঘটনা বলছি। রিসেন্ট আমি কাঙ্গুবা দেখতে গেছিলাম লেক মলে, ঠিক আছে। আগে মানে যারা আর কি ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে ভর্তি করতো বাঙালিরা, বেসিক্যালি এলিট ক্লাস সম্প্রদায়ের যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারে, অবশ্যই কিন্তু ইংলিশ মিডিয়ামে ভর্তি করার পক্ষে ছিল না। আমি সেদিন দেখতে গেছি একটা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কিছু বাচ্চাদেরকে একটা হলিউডের একটা অ্যানিমেশন সিনেমা দেখার জন্য খুব ভিড় হয়েছিল। মানে সেই স্কুল থেকে আর কি স্পেশাল স্ক্রিনিং করা হচ্ছিল। একটা বাচ্চা মেয়ে মাত্র হয়তো 1 কি 2 তে পড়ে, ভুলবশত বাংলা বলে ফেলেছে, ঠিক আছে। মানে পাশের বন্ধুটাকে বলছে যে তুই এখানটা আয় না, একসাথে রুবো। ম্যাডামটা গিয়ে যে মারছে তুমি কল্পনা করতে পারবে না, যে তুমি কেন ইংলিশ বলছো না, তুমি কি করে বাংলা বলতে পারো। আর সেই ম্যাডাম কিন্তু বাঙালি, সেই ম্যাডাম বাঙালি। এই ধরনের ঘটনা চোখের সামনে দেখছি। এটা বাংলার মধ্যে থেকে হচ্ছে, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। বিরাট বাজেভাবে জিনিসটা ছড়িয়ে পড়ছে বাংলা ভাষার প্রতি মানুষের এত অনীহা। ভাই তুই এটা ভিডিও কি তোরা লাইভ করতে পারতিস, ঠিক আছে, সেই লেভেলে কিন্তু কেস খেত। ওকে, সেই লেভেল। তবে কি বলতো, মানে বাংলা পক্ষ এমন হয়ে গেছে না যে লোকজন বাংলা পক্ষকে সিরিয়াসলি নেয় না, ঠিক আছে। তারা আবার এত উৎপটাং জিনিসপত্র করে। মানে আমাদের কিন্তু রিয়েলি বলছি, এই ল্যাঙ্গুয়েজটাকে ডিফেন্ড করার জন্য একটা সিরিয়াস পার্টি দরকার, যারা এই ব্যাপারটাকে একটুখানি সিরিয়াসলি। কিন্তু বাংলা পক্ষ না কাইন্ড অফ একটা খেলো টাইপের হয়ে গেছে, ঠিক আছে। মানে তারাও খুব অ্যাগ্রেসিভ, তারা স্মার্টলি জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করে না এফেক্টিভ ওয়েতে। বাট যাই হোক, আমাদের আজকের ভিডিও কিন্তু খুব পলিটিক্যাল হয়ে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে আমার যেটা লাগছে, প্রিন্সের ভয়েসটা, আওয়াজটা, ভোকালটা খুব লো লাগছে। সেখানে স্বর্ণজ্যোতির এটা কিন্তু অনেক বেশি লাউড লাগছে। একটু ব্যালেন্সটা মনে হয় থাকলে ভালো হয়। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। প্রিন্স, তোর মাইকটা না তোর মুখের কাছে নিয়ে কথা বল, ঠিক আছে, হেডফোনের মাইক। ঠিক আছে। আগের দিন সাউন্ড এডিট করতে গিয়ে আমাদের অবস্থা শেষ হয়ে গেছে। একজনের কথা শোনা যায়, তার একজনের যাচ্ছে না। আচ্ছা, এইরকম হয়েছে নাকি? অনেকটাই ব্যারি করছিল। কিন্তু যাই হোক, আমরা টপিক থেকে সরে গেলাম। তুমি একটু লোতে বলো, তোমারটা সব থেকে লাউড। আমি লোতে বলবো, দূরে যাচ্ছি আমি। আচ্ছা, চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা। আচ্ছা অব্রদা, বলছি যে কিন্তু তুমি আমার একটা কথা বলো, মেইন যে কোয়েশ্চেন, পুষ্পা 2 আদৌ বাংলাতে রিলিজ হবে? মানে আমরা কি এরকম দেখবো যে পুষ্পা 2 হিন্দি শো লেগেছে, তেলেগু শো লেগেছে? কারণ এটা কিন্তু কলকাতায় হয়, সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবে হিন্দিতেও আসে, ওদের ল্যাঙ্গুয়েজেও আসে। ওকে, এবার তার সাথে কি আমরা বাংলাতেও শো দেখবো? এটা তোমাদের কার কি মনে হয়? প্রিন্স আগে বলো, আমি বলছি। আমার যেটা মনে হয়, দেখো, যারা মানে পুষ্পা 2 দেখবে, সেটা বাঙালি অডিয়েন্সই হোক বা নন বেঙ্গলি অডিয়েন্সই হোক, একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে বাঙালি যারা অডিয়েন্স না, তারা হিন্দিটা দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে, হিন্দিতে সিনেমা দেখতে। এখন বাংলা ভাষায় যখন ট্রেলারটা এলো, সেটার রেসপন্স কিন্তু খুব একটা ভালো আসেনি। কমেন্ট বক্সে অনেকেই পছন্দ করছে না, বা বাংলায় দেখতে অতটা স্বচ্ছন্দ নয়। এই ব্যাপারটা লক্ষ্য করেছি। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাকসেপ্টেবল, যে সেখানে বাংলা ভাষাতে রিলিজ করেছে, কারণ ওখানে ভাষাটার গুরুত্বটা আমাদের এখান থেকে অনেকটা বেশি। তাই আমার মনে হয় হিন্দিতে অনেক বেশি যেরকম শো পাওয়ার পাবে, হয়তো একটা দুটো শো বাংলাতে পেলো। যেমন আমরা চেঙ্গিসে, তুমি যদি হিন্দিটা দেখো, কলকাতার বুকে চেঙ্গিস বাংলায় তো যেরকম শো পাওয়ার পেয়েছিল, হিন্দি একটা দুটো হয়তো শো পেয়েছিল। সেরকম ভাবে পুষ্পার ক্ষেত্রে আমার মনে হয় প্রচুর শো বাংলা ভাষায় পাবে না, কারণ অডিয়েন্সের ডিমান্ড হিন্দিতে দেখার জন্য। ওই যে আল্লু অর্জুন যে ওইভাবে ডায়লগ গুলো দিচ্ছে, ঝুঁকেগা নেই সালা, ওই যে কথাগুলো বলছে, গুলো হিন্দিতেই আসল মজাটা পাবে মানুষ। তাই আমার মনে হয় শো পাবে না তা না, কিন্তু খুবই কম রেশিওতে পাবে, একদমই কম পাবে। কোনো মফস্বল এরিয়ার হয়তো সিঙ্গেল স্ক্রিনে বাংলায় এলো, ব্যাপারটা আই থিঙ্ক এইভাবেই হবে। 90% শো হিন্দিতেই হতে চলেছে, এটা আমার মনে হয়। অভ্রতা বলুক। এটা আমরা ভাবি এবং ভেবে আমরা এই ব্যাপারটাকে চাপিয়ে দিই।
আমরা যে ইউটিউব চ্যানেল চালাচ্ছি, বাংলাতে চালাচ্ছি, এটাই সব থেকে বড় প্রমাণ যে লোকে বাংলায় দেখতে সব থেকে কমফোর্টেবল ফিল করে, নিজের মাতৃভাষাতেই শুনতে চায়। আমরা বাংলা সিনেমা হিন্দিতে করলে সেটা কি দেখবে লোকে? তাহলে হিন্দি সিনেমাটা কেন হিন্দিতেই দেখবে, বা তামিল সিনেমাটা কেন হিন্দিতেই দেখবে? এই ব্যাপারটা তো ভাবা উচিত। আমরা ধরেই নিচ্ছি, এবং এর জন্য কিছু ওই কলকাতার বা শহরের কিছু লোক দায়ী আমার মনে হয়, যেটা ক্রিকেটের কমেন্ট্রি হচ্ছে, বাংলা কমেন্ট্রি শুনে তারা খিল্লি করছে, হাসছে, চালাচ্ছে হিন্দি কমেন্ট্রি, যেটা আমার মনে হয় আরো হাস্যকর লাগে শুনতে। তো এটা তো, অথচ তুমি দেখো এই সিনেমাই যখন বাঁকুড়াতে রিলিজ হচ্ছে, শিলিগুড়িতে রিলিজ হচ্ছে, বা মালদাতে রিলিজ হচ্ছে, তখন কিন্তু লোকে বাংলাতে দেখতে যাচ্ছে এবং খুব আনন্দ করেই দেখছে। কারণ তাদেরকে কেউ এইভাবে বলেনি যে বাংলাটা খুব হাস্যকর, তোমরা হিন্দিতেই দেখো। এটা আমাদেরকে রোজ বলা হচ্ছে তো, বাংলাটা হাস্যকর শুনতে। তো দেখো, আমার মনে হয় পুষ্পার থেকে আমরা শিখবো আর কি। ওরা যা করছে আমরা প্রতিটা জিনিস শিখছি আসলে। আমাদের কাজগুলো আমরা করিনি, সেটা ওরা করছে, তার থেকে শিখছি। যেটা তোমার একটা ভিডিওতে আমি দেখছিলাম, তুমি বলছো যে আল্লু অর্জুন রোড শো করছে, অথচ দেব জিৎ এরা তো সিনেমার প্রমোশনের সময় কোনোদিন গ্রামে গিয়ে একটা রোড শো করে না বা কোনো ফ্যান মিট আপ করে না। শিখলাম তো আমরা এটা থেকে যদি শিখে থাকি আর কি। তো সেই রকমই পুষ্পা হয়তো এমন কিছু করবে, দেখা যাবে বাঁকুড়াতে সে বা বিষ্ণুপুরে সে রিলিজ করেছে পুষ্পা বাংলাতে, এবং সেটা চলেছে। সেটা দেখে তখন এই বাংলার প্রডিউসাররা শিখবে। এটা হতে পারে, দেখা যাক কি হয়। আচ্ছা অভ্রদা, তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন রয়েছে। তুমি তো রিসেন্টলি পুষ্পার ডাবিং যে করেছে তার একটা ইন্টারভিউ নিয়েছো, ওকে? নাও দ্য থিং ইজ যে 2014 সালে গুন্ডে সিনেমাটা যখন বাংলাতে ডাব করে আনার কথা যখন হয়েছিল, তখন ওই ডাবিং আর্টিস্টদের কিন্তু মানে বলে দেওয়া হয়েছিল যে তারা ডাবিং এর প্রসিডিওরে থাকলে পরে তাদের খবর আছে, তাদেরকে ইন্ডাস্ট্রিতে মোটামুটি ঢুকতে দেওয়া হবে না। তো এই যে তুমি যে আর্টিস্টের সাথে কথা বললে, এর সাথে কথা বলে তোমার কি মনে হলো? এর কাছেও কি এরকম কোনো চাপ এসছে বা কোনো রকম ঝামেলা আছে? কি মনে হয়? কারণ দেখো, শুধু পুষ্পা 2 না, এরপরে কান্তারা 2ও আসবে, ওকে? এবার এরপরে মেজর সাউথ ইন্ডিয়ান সমস্ত ফিল্ম আসতে যদি শুরু করে, ডাবিং আর্টিস্টদের ওপরে এই জিনিসটা কি আবার হবে? কি মনে হয় তোমার এই ব্যাপারে? গম্ভীরা ভট্টাচার্যের ইন্টারভিউ করেছিলাম, যার সব থেকে বড় পরিচয়, সে হুব্বা সিনেমাতে মুশারফ করিম মের অল্প বয়সের রোলটা করেছিল। তো পুষ্পা 2 এর টিজারে ও ডাবিংটা করেছিল, ভয়েসটা দিয়েছিল আল্লু অর্জুনের, কিন্তু সিনেমাতে দেয়নি, সিনেমাতে অন্য কেউ দিয়েছে। তো যাই হোক, আচ্ছা ইকো হচ্ছে কথাগুলো। ইকো আমার এন্ড থেকে কি ইকো হচ্ছে? আমার কথা কি ইকো লাগছে? তোমারটা লাগছে না, আমি এখন বলছি হচ্ছে। অবরাধ, তুমি কি মাইকের কাছে আছো নাকি মাইক থেকে একটুখানি দূরে আছো? কিরকম কাছে আছি ধরো। হ্যালো হ্যালো। হ্যাঁ, একটুখানি তোমার লাইনে প্রবলেম হালকা একটুখানি আছে, বাট ঠিক আছে। আমার মনে হচ্ছে যে খুব একটা যে বুঝতে অসুবিধা হচ্ছে ওরকম কিন্তু না, তুমি একটুখানি অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম, তো সেই সময় বাংলা ইন্ডাস্ট্রির গুন্ডারা গুন্ডামি করেছিল গুন্ডা সিনেমা নিয়ে, কিন্তু এখন আমার মনে হয় না কারোর সেই ক্ষমতা আছে, সেরকম বড় কোনো গুন্ডা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। কারণ ইন্ডাস্ট্রি নিজেই টিম টিম করে চলছে, সে অন্যকে আসছে কি আসছে না সেই নিয়ে বড় কোনো আওয়াজ তুলতে পারবে সেটাও সম্ভব না, কারণ নিজেদের মধ্যেই অনেক বিরোধ রয়েছে, বিবাদ রয়েছে। আর দেখা যাক, এখন আমার মনে হয় না এটা নিয়ে কিছু করতে পারবে বা কিছু হবে আলটিমেটলি। কারণ এখন না, বাইরের ইন্ডাস্ট্রি আমাদের বাংলাতে অনেক বেশি পাওয়ার। আগে বাংলায় প্রডিউসাররা অনেক পাওয়ারফুল ছিল, তারা প্রোটেস্ট করতে পারতো, এখন তাদের সেই জায়গা নেই। তারা বরঞ্চ ডিস্ট্রিবিউশন করে 2 টাকা ইনকাম করছে, সেটা যাদের হাত থেকে না চলে যায় সেটা নিয়ে বেশি চিন্তা করবে, তাই কোনো ক্ল্যাশে যাবে না আমার মনে হয় না। এখানে আমি একটা ব্যাপার বলছি। 2014-তে যখন মানে গুন্ডে রিলিজের ব্যাপারটা ঘটছিল, তখন আমরা দেখতে পাবে যে দেবজিৎ থেকে শুরু করে আমাদের ইন্ডাস্ট্রির সবাই ওটার এগেইনস্টে প্রোটেস্ট করেছিল। তুমি দেখতে পাবে এবিপি আনন্দ বা বিভিন্ন চ্যানেলে তখন বড় বড় করে দেখাতো যে রীতিমতো প্রত্যেকে একজোট হয়ে বলছে যে এটা আমরা হতে দেবো না, আমাদের সিনেমার কোনো অস্তিত্ব থাকবে না যদি বাংলা ভাষায় রিলিজ হয়। আজকে লক্ষ্য করে দেখো, পুষ্পা 2 রিলিজ হচ্ছে, তারা কিন্তু পুরো মুখে তুলে মেটে রয়েছে, তারা কিন্তু কোনো রকম কোনো বক্তব্য বা এটার এগেইনস্টে কিছু একটা বলা, এই জিনিসগুলো কিন্তু একদমই করছে না। তার পেছনে বড় কারণ হচ্ছে অডিয়েন্স সাপোর্টটা কমে গেছে। তখন অডিয়েন্স যেভাবে বাংলা সিনেমাকে গ্রহণ করেছিল বা হিন্দি সিনেমাকে, আজকে সেই জিনিসটা অনেকটা ভেঙে গেছে। আজকে সবাই পুষ্পা বাংলা বা হিন্দি দেখার জন্য এক্সাইটেড। বাংলা সিনেমার কি হচ্ছে তাদের কিছু যাই আসছে না, যে কারণে মানুষও চুপ, আর যারা সেলিব্রিটি তারাও যেন বলে নিজেদেরকে হাসির পাত্র বানাবে, যে কারণে প্রত্যেকে কিন্তু চুপ রয়েছে ব্যাপারটা। এটাও কিন্তু ভাবার জায়গা একটা। আর এইসব ব্যান ট্যান করে না আসলে কিছু হয় না, কিছু লাভ নেই।
যদি নিজের পোটেনশিয়াল না, তুমি দেখাতে কারণ পারো এমনি চলবে, এমনি লোকে কম্পিটিশনে দেখতে যায় না। হবে। হ্যাঁ, এমনি লোকে দেখতে যাচ্ছে না, মানে ব্যান্ডটা আমি করব কার জন্য? ঠিক আছে, ওকে, লোক রিজেক্ট করে দিয়েছে। তবে আমি বলছি, আমি খাদান নিয়ে হালকা আমার একটা টেনশন আছে, যে টেক্কা তাও বলছে 5 কোটি কামিয়েছে, তার মধ্যে অনেকে বলে জল আছে, অনেকে বলে জল নেই। আমি ধরে নিলাম প্রডিউসারের মুখের কথা যে 5 কোটি কামিয়েছে। খাদান যদি 5 কোটি টাকা না যদি কামায়, তাহলে কিন্তু মুখ লোকানোর কিন্তু জায়গা থাকবে না। খাদান নিয়ে এইটা একটা চাপ কিন্তু আছে, যে খাদানকে কিন্তু একটা মানে বিশাল কিছু না হলেও একটা মিনিমাম 7-8 কোটির বক্স অফিস দিতে না যদি পারে, তাহলে কিন্তু দেব আর মনে হয় না, দেব এমনি তো অনেকদিন বাদে করছে কমার্শিয়াল ফিল্ম, যদি হয় এটা, তাহলে আমার মনে হয় না দেবদার করবে বলে। এই ব্যাপারে তোমাদের কার কি মনে হয়? তো খাদান না যত টাকা ইনকাম করুক না কেন সেটা নিয়ে সমালোচনা হবে। 2 কোটি টাকা করলে তো হবেই, 8 কোটি টাকা করলেও বলবে যে খাদানের আরো বেশি ইনকাম করা উচিত ছিল, আরো বেশি ব্যবসা করা উচিত ছিল। এবং আমার ধারণা সেটা 15 কোটি হলেও হবে। একমাত্র যদি হয় খাদান সব রেকর্ড ব্রেক করে দিল, 30 কোটি ইনকাম করে ফেললো, তখন আলাদা কথা। না হলে কিন্তু খাদানের সমালোচনা হবেই, এটা হতে বাধ্য। কারণ লোকের এক্সপেকটেশনটা এতটাই বেশি, সেটা ফুলফিল করা আমার মনে হয় না সম্ভব বলে। একজন ইউটিউবার এখানে থাকলে কিন্তু বলে দিচ্ছে যে খাদান 20 কোটির বিজনেস করবে। সেই ইউটিউবারের নাম কি? এ ভাই প্রিন্স, তুই একটুখানি নাচ, তোকে আমি বাড়িতে পাঠাচ্ছি ভাই, ওই রড ফড নিয়ে, ঠিক আছে, ইলেকট্রনিক বক্স, একটু নাচতে হবে। প্রিন্স, তুই কিন্তু একবার ডান্স করেছিলি আমার মনে আছে, আমি চেঙ্গিদের রাগারাতে তোর ভিডিও দেখেছিলাম, তুই ডান্স করেছিলি, রাইট? ও তো খাদানের গানের সাথেও নেচেছিলাম যতদূর মনে হচ্ছে। খাদানের যখন টিজার এসেছিল তখন নেচেছিলাম। ওই ভিডিওটা আমি দেখিনি। কেউ আছে রড নিয়ে সব ভিডিওতে নাচছে, আমি ওই ইউটিউবারের মধ্যে এখন যাইনি, কিছু ভিডিওতে নাচি, অত দম আমার মধ্যে নেই। একটা ভিডিওতে না যাই বল, দেবদার এই ডান্সে যদি মহারাজকে যদি নিত ভাই, ডান্স আরো সুপার ডুপার হিট হয়ে যেত। ঠিক আছে, ওকে ওকে, আরো, এবং শুধুমাত্র মহারাজকে নিলে পরে হবে না, আরো দুজন আমাদের দাদা বৌদি। এই পোর্শন গুলো কি কেটে বাদ চলে যাবে নাকি অপ্রদা? না নাকি এই পোর্শন গুলো থাকবে? আমার হাতে নেই, তোমাদের হাতে আছে, কি করবে তোমরা? আমাদের হাতে আছে, আমরা ভাবছি তোমার হাতে আছে। ঠিক আছে, কার হাতে আছে? তবে দেখো, মহারাজকে নিয়ে সবাই কি সুন্দর আলোচনা করে। মহারাজ ছেলেটাই এমন যে সব ভিডিওতে সবাই ওকে কিন্তু মেনশন করে, মানে ওকে উল্লেখ করে বলতে হয়, অ্যাভয়েড করা যায় না। ভালোবাসার প্রতি মহারাজের সাথে আমার কিন্তু বেশ অনেকবার কথাবার্তা কিন্তু হয়েছে। ইভেন কি এই যে আমাদের যে এন্টারটেইনিং দাদা বসে আছে না, আমি একবার দেখছি প্রিন্স দাদা বলছি ভিডিওতে, আজকাল তো মহারাজকে কিছু বললে অন্য দিক থেকে আবার উত্তর চলে আসে। ভাই প্রিন্স আর মহারাজের মধ্যে আমি এটা বলছি যে মহারাজের মধ্যে অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল রয়েছে। আজ অব্দি ওর মতো ট্রোল কিন্তু কাউকে করা হয়নি। ও সমস্ত কিছুকে অ্যাবজর্ব করে নেয়, ও কিন্তু গায়ে মাখে না। আমি ওর সাথে বহুবার কথা বলেছি ফোনে, ঠিক আছে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা ওর সাথে কথা বলেছি। ছেলেটা গায়ে মাখে না, এবং ওর মধ্যে যে এনার্জি লেভেল যেটা আছে না, ও যদি আজকে ভুলভাল উচ্চারণ কিছু শব্দে না যদি করতো, ওর মধ্যে যে এনার্জি রয়েছে তাতে কিন্তু আমাদেরকে এমনিতেই বিট করে দেবে। ঠিক আছে, ইয়াং রক্ত টকবক করে ফুটছে, আর প্যাশন কিন্তু প্রচুর। মানে আমি বলছি যে বাঘাযতীন দেখে আমি একবার দেখতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, ও সেখানে 5-6 বার বাঘাযতীন ও দেখেছে। হ্যাটস অফ, ঠিক আছে, ওকে। মানে এটা যতই লোকে খিল্লি করুক, আমি দেবের লাস্ট কিছু সিনেমার মধ্যে কিশমিশ আর কাছের মানুষ আমার বেশ ভালো লেগেছিল, কিন্তু বাঘাযতীন দেখে ভাই আমি পিওর ঘুমিয়েছি। প্রিন্সের কিন্তু ভালো লেগেছিল। না না না, গোলন্দাজ আমারও ভালো লেগেছিল, গোলন্দাজ আমারও ভালো লেগেছিল। বাঘাযতীন বলছি, বাঘাযতীন প্রিন্সের ভালো লেগে, প্রিন্সের তো দেবদাস সব সিনেমাই ভালো লাগে আমার, যেরকম জিদ্দার সব সিনেমা ভালো লাগে। আমি বাঘাযতীনের কিছু সমালোচনা করেছিলাম বলে লোকে প্রচুর গালাগালি দিয়েছিল আমাকে সেই ছবি, যে আমি ইচ্ছা করে বাঘাযতীনকে খারাপ বলার চেষ্টা করছি। মাঝে মাঝে কমেন্টে কেউ দেব ফ্যান বলে, কেউ কমেন্টে আবার জিৎ ফ্যান বলে, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি কোনো শর্টস দেখে বা কোনো ভিডিওতে দেখেছি। তুমি আমাদের দেশে বাংলায় বসে তুমি মোদিজি, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে বলো, দেবজিৎ আর সাকিব খানকে নিয়ে তুমি কিছু বলতে পারবে না। যদি বলেছো কমেন্ট বক্স গাধার পেছনে, ঠিক আছে। তবে এখন কিন্তু এই জায়গাটা আল্লু অর্জুনেরও হয়েছে। আল্লু অর্জুনেরও একটা ডেডিকেটেড ফ্যান বেস আছে। আমি একটা ভিডিও করেছিলাম, আল্লু অর্জুন দেখতে খারাপ, তা সত্ত্বেও এত সফল।
তো লোকের তো আমাকে একদম ধুয়ে দিয়েছে সেই ভিডিওতে। না না, আল্লু অর্জুন শুধুমাত্র দেখতে খারাপ না, আমি বলছি সেরম ভাবে দেখতে গেলে কিন্তু বিজয় থালাপতি, ঠিক আছে, মানে হিন্দিতে তো কিছু ইউটিউবার আছে বিজয় থালাপতিকে নিয়ে দেখি বিস্টের রিভিউতে বলছে ये हीरो को थोड़ा सा कोई खाना दे दो यार, इसका तो बॉडी बोल के कुछ है ही नहीं। দেখো শুধু ভালো ভালো দেখা নিয়ে নয়, একটা কনফিডেন্স একটা অ্যাটিটিউডের ব্যাপার থাকে। তবে আল্লু অর্জুনকে নিয়ে রিসেন্টলি একটা খুব বাজে ব্যাপার হয়েছে। আমি এটা কোথায় যেন পড়ছিলাম যে আল্লু অর্জুন যখন হাসে না, মানে প্রাণ খুলে হাসি যে ব্যাপারটা, তো আল্লু অর্জুনকে দেখতে মুখটা খুব বিভৎস লাগে। ওকে, তো সেটা নিয়ে নাকি কারা আল্লু অর্জুনকে এত ট্রোল করেছে যে আল্লু অর্জুন এখন মুখ ঢেকে হাসে, মানে ধর কোনো অ্যাওয়ার্ড ফাংশনে গেছে বা কোনো শোট হতে গেছে, ঠিক আছে, তো এটা কিন্তু খুব খারাপ ব্যাপার। দেখো ও নিজেও অ্যাওয়ার্ড যে ওকে দেখতে ভালো নয়, ঠিক আছে, কিন্তু হাসিটা তো একটা ইমোশন। আমি প্রাণ কোন একটা জিনিস দেখে আমি জেনুইনলি আমি হাসি পাচ্ছি, সেটা নিয়েও কেউ যদি ব্যঙ্গ যদি করে তাহলে একটা কোথাও গিয়ে একটা খারাপ লাগার একটা ব্যাপারটা কিন্তু কাজ করে। হ্যাঁ হ্যাঁ, দেখতে খারাপ ব্যাপারটা তো নাক কেমন চোখ কেমন এটা দিয়ে শুধু হয় না, ওটা আমরা যখন দেখার কথা বলি আমরা শুধু ওইটা দিয়ে বিচার করি, কিন্তু আসলে দেখার ব্যাপারটা হচ্ছে পার্সোনালিটি, ওভারঅল যে তার ব্যক্তিত্বটা বেরিয়ে আসে। সেই দিক দিয়ে আল্লু অর্জুন তো নো ডাউট দুর্ধর্ষ আর কি। আমার খুবই ভালো লাগে। আল্লু অর্জুন মানে হিরো হলে এরকমই হওয়া উচিত, এরকম অ্যাটিটিউড থাকবে, এরকম সব ব্যাপার স্যাপার। তুমি তুমি ধানুষকে দেখো, আল্লু অর্জুনের থেকেও খারাপ দেখতে আল্লু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারে এক্স্যাক্টলি, অবশ্য দেখো অবশ্যই দেখতে অবশ্যই। কতটা হাঁটলে চললে একটা স্টার আসছে মনে হয়। এই সেটাই। ধনুষের রিসেন্টলি এত বড় বিতর্ক হয়ে গেল, তোমরা ভিডিও করেছিলে? আমি 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 ভিডিও করিনি, আমি তোমাকে বলছি কেন আমি ভিডিও করিনি। প্রথম কথা হচ্ছে কি যে আমি হলিউডের কোথায় কি কোন্দল হচ্ছে আমি জানি, কারণ আমি ওটা ফলো করি বাই প্যাশন। সাউথের নিউজ আমি খুব একটা বেশি ফলো করি না, ঠিক আছে। আমি এই ধানুষ আর নয়নতারা যা ঝামেলা হয়েছে, আমি একবার অরিত্র চ্যানেলে দেখলাম, রূপমের চ্যানেলে একবার দেখলাম, মানে আওয়াজ শুনে যা বুঝলাম যে কঙ্গনা রানাউতের মধ্যে একটা কোয়ালিটি ওনার মধ্যে নাকি আছে। ওকে, তো সেটা যদি হয় তাহলে তো খুবই বাজে। আর নেটফ্লিক্সের এই ডকুমেন্টারি আমি মাঝখান থেকে চালিয়েছি, ঠিক আছে, রূপমের ভিডিও দেখলাম, রূপম বলছে এটা ডকুমেন্টারি না, এটা বিয়ের ভিডিও। তো আমি মাঝখান থেকে চালিয়ে 7-8 মিনিট দেখার পর বিলাইক আমি নিতে পারছি না, ঠিক আছে, বিয়ে করেছে বাচ্চা হয়ে যাক ভাই, ডিভোর্স যেন না হয় ভাই। আমি যেটা একটু আগে যেটা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, দেখো আমি ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ডিটেলস ব্যাপারটা একপাক্ষিক ভাবে বলা, আমি ধরো একটা জায়গা থেকে দেখছি ব্যাপারটা, সেখানে দোষ দেওয়া হচ্ছে ধরো নয়নতারাকে, আবার কোথাও দোষ দেওয়া হচ্ছে ধানুষকে। এইভাবে পুরো ব্যাপারটা না জেনে একটা একপাক্ষিক ভাবে বলে দেওয়া যে এর দোষ হয়েছে বা দোষটা এর রয়েছে, আমি এটা কখনোই করতে চাইনি, যে কারণে আমি টপিকটা সেইভাবে ভিডিও করিনি, ভাবলেও পর্যন্ত আর করিনি। সবাই তো সেটাই করছে, ভিউ আসছে তো। আর না 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 না, দেখো অপরাধা, ব্যাপারটা না ভিউয়ের নয়, ঠিক আছে। আমি পার্সোনালি মনে করি যে যেই ব্যাপারে তুমি কনফিডেন্ট নও সেই ব্যাপারে তুমি কথা বলো না, কারণ তুমি যখন কথা বলবে তখন তুমি লাস্ট যাকে দেখেছো তার মতো তুমি কথা বলবে, লোকে এসে কমেন্ট বক্সে লিখবে যে ভাই তুই তো কপি করছিস। তার আর আর ফিল্ম নিয়ে না প্রচুর টপিক আছে কথা বলার, ঠিক আছে। আমরা এখানে তো মানে টিপ অফ দ্য আইসবার্গ বলে না, আমরা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ নিয়ে কিন্তু কথা বলি, ফিল্ম নিয়ে কিন্তু হাজার একটা টপিক হতে পারে। তো এত টপিক থাকতে ভাই কেন আমি এটা নিয়ে বলবো। আর ভিউজের একটা কথা যদি বলি, দেখো মানে এটা ব্যাপার হচ্ছে কি যে আমার কাছে কোনো দিনই ভিউজ ম্যাটার করেনি। মানে আমি এই আন্তর্জাতিক পুরুষ দিবস গেল, এই উপলক্ষে আমি কত সিনেমা নিয়ে ভিডিও করছি, সেগুলোতে 100টা করে ভিউও আসছে না। আজকে একটা দিয়েছি, ওটাতে তো 50টাও আসবে কিনা আমার ডাউট আছে, ঠিক আছে। ওকে, কিন্তু আমার বানাতে ভালো লাগছে, আমি বানাচ্ছি। না না না, এখানে আমি একদম একদম মানে তুমি কিছু মনে করো না, আমি বলতে খুব বাধ্য হচ্ছি। এটা হচ্ছে সেই টিপিক্যাল বাঙালি আতেল মাইন্ডসেট, যে বড়লোক হচ্ছে খুব খারাপ, আমার টাকার প্রতি কোনো আগ্রহ নেই, আমি কালচারের প্রতি, আমি গরিব, আমার টাকার প্রতি আগ্রহ আছে। শোনো না অভ্রদা, বলছি তোমাকে আমি কত টাকা দিলে বলো, তুমি আমাকে 4টে শর্ট বানিয়ে দেবে, আমি একটুখানি ছাড়বো, আমি একটুখানি টাকা চাই। না, আমি যেটা বলছি দেখো, এই টাকাটা একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম আমাদের মাইন্ডসেট এটাই, যে আমার ওই যেসব মাসি ব্যাপার সেগুলোর প্রতি কোনো অ্যাট্রাকশন নেই, সেগুলোর প্রতি কোনো লোভ নেই, আমি ক্লাসি ব্যাপারের প্রতি সবসময় অ্যাট্রাক্টেড, এটাই গোটার দিকেই আমার একটা ইয়ে রয়েছে। না না না, এটা ক্লাসি ব্যাপারের ব্যাপার নয় অভ্রদা, আমি তোমাকে বলছি শোনো, আমার কিন্তু KGF 2 নিয়ে আমি 1000 ঘন্টা বকতে পারি, আমি প্রচুর মাস ফিল্ম ভালোবাসি, ঠিক আছে। বাট দ্য থিং ইজ যে
কিছু টপিক আছে, মানে ধরো জ্যাকি চ্যানকে নিয়ে আমি ভিডিও বানিয়েছি, ভিউ আসেনি, কিন্তু জ্যাকি চ্যানকে নিয়ে কথা বলতে আমি জেনুইনলি ভালোবাসছি, যে আমি চাই যে জ্যাকি চ্যানের ব্যাপারে এখনকার দিনের জেনারেশন জানুক। জ্যাকি চ্যানের একটা পুরোনো সিনেমা তুমি যদি দেখো না, তোমার মনে হবে ডিসি মার্ভেল মায়ের ভোগে, এরকম একদম, আমি স্টান্ট জ্যাকি নেই। চ্যানের প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর দেখেছি, ছোটবেলা থেকে দেখেছি। কিন্তু জ্যাকি আমার যেটা চ্যান, চার্লি চ্যাপলিন। বক্তব্য, তুমি জ্যাকি চ্যানকে নিয়ে তোমাদের সিনেমা মধ্যে বানাতে জ্যাকি চ্যানের মধ্যে না কুম্ভু শুরু হয়ে যায় এখন। না না, এটা স্বাস্থ্যকর আলোচনা, স্বাস্থ্যকর বিতর্ক। যাই হোক, জ্যাকি চ্যানকে নিয়ে তুমি যে ভিডিওটা যখন বানাচ্ছো, সেই ভিডিওটা বানাতে তোমার ভালো লাগছে, তারপর তুমি কেন পাবলিশ করছো ভিউ এর জন্য, দর্শকের জন্য। না হলে তো নিজের কাছে বানিয়ে রেখে দেবে, মাঝে মাঝে দেখবে চালিয়ে, বিয়ের ভিডিওর মতো আর কি। তো যখন বিয়ে পাবলিশ নিয়ে করছো বলো না, তখন, বিয়ে হলো না আমার, প্রিন্স বিয়ে করে নিল। অপরাধ, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমার একটা ছেলে আছে, মাঝে মাঝে তাকে ভিডিওতে দেখাও যায়। এই আমি কোনোদিন খেয়াল করিনি। আচ্ছা, তোমরা প্রিন্স দুজনে কি বিয়ে করে প্রেম করে নিয়েছে। বিয়ে করেছো আমি নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছে না, প্রিন্সকে বলছে। আমি দুজনকেই জিজ্ঞাসা করছি। প্রিন্স তো বোধহয় প্রেম করেই বিয়ে করেছে, প্রিন্স তো বোধহয় একটা প্রেমিক ব্যাপার আছে, ঠিক আছে? আছে না, প্রিন্সের হাসিটা গোপের পাকে সব গল্প বলে দিচ্ছে। হাসি আর, আর প্রিন্স মিষ্টি করে কথা বলতে পারে, তার সঙ্গে বিদ্রোহ, ঠিক আছে? প্রিন্সের মাঝে মাঝে থাম্বনেল থেকে আমি ভাবি যে এইরকম বিদ্রোহের আগুন আমার বুকে কেন নেই ভাই। না না, প্রিন্স সব অনেক ইনসাইডার লিক ফিক দেয়, সেগুলো দেখে আমরা অনেক কিছু শিখি আর কি, জানতে পারি। না না, এটা তো মানতে হবে, এটা মানতে হবে। না, তোমরা বলো না যে তোমরা বিয়ে ফিয়ে যে করেছো, বিয়ে করে কি লাভ আছে কোনো? বিয়ে কি করা উচিত? আমি যেখানেই বেরোচ্ছি লোকে আমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করছে। এটা তো সেই সিনেমা না দেখে রিভিউ দেখার মতো ব্যাপার হয়ে গেল। সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে, শুধু রিভিউ দেখলে হবে না। আমি বুঝে গেছি অবরোধা কি বলতে চাইছে। প্রিন্স, তুমি কোনো মানে অ্যাডভাইস দেবে ছোট ভাইকে? আমি কোনো অ্যাডভাইস দেবো না, আমার বউ ভিডিওটা দেখবে, তাই আমি এ ব্যাপারে no comment। সেফ। প্রিন্স অ্যাডভাইস দিলে আজ রাত্রিবেলা ওকে খেতে দেবে না, ঠিক আছে? সেফ খেলছে প্রিন্স। আমি রাহুল কি অবস্থা। না, বউ বলতে মনে পড়লো, আচ্ছা রাশ্মিকা মান্দানা শ্রীবল্লী ক্যারেক্টারটাকে পুষ্পাতে কারোর ভাল লাগে এখানে? আমারও ভালো লাগে। আমার ওদের কাদের ওদের ভালো লাগে? কিভাবে যে রোম্যান্সটা দেখালো সিনেমার মধ্যে, ওদের রোম্যান্সটা, মানে ও মেয়েটাকে ওই গুন্ডাটা ডাকছে, তখন ওর আল্লু অর্জুনের প্রতি এত ভালোবাসা চলে এলো হঠাৎ করে। আমি খালি ভাবছি যে এটা কি হচ্ছে ভাই। আর আল্লু অর্জুন কম যায় না, আল্লু অর্জুন কম যায় না। প্রথমে বললো কি যে তুই কি ভাবিস পয়সার জন্য আমি প্রেম বিক্রি করবো নাকি, তারপরে বলছে কি ঠিক আছে ওকে এত টাকা দিয়ে বলিস আমাকে একটা পাপ্পিও দিয়ে দেওয়ার জন্য। আমি ভাবছি যে ভাই এগুলো কি দেখাচ্ছে এসব? গাড়ির মধ্যে বাইরে বন্ধুরা দাঁড়িয়ে আছে, পাপ্পি নিচ্ছে, পয়সা রেখে নেমে গেছে। ভাই ভাই কেউ থামা এদেরকে। না, আমার জানা নেই, এটা হয়তো সাউথ ইন্ডিয়ান কালচারে যায় কিছুটা। হ্যাঁ হ্যাঁ, ওটা যায়, অনেকটাই যায়। তেলেগু সিনেমা তুমি দেখবে নায়িকাদেরকে একটু ওইভাবেই ট্রিট করা হয়, ওখানে কালচারটাই ওইরকম টাইপের। তুমি নন্দামণি বালাকৃষ্ণের কিছু সিনেমা দেখবে, যা তা করে নায়িকাদের সাথে, যা তা। নান্দামণি বালাকৃষ্ণা রাধিকা আপ্তের পা ধরেছিল না কি করেছিল, ঠিক আছে? রাধিকা আপ্তে চিল্লিয়ে দিয়েছে ওকে। পরে রাধিকা আপ্তের ইন্টারভিউতে দেখছি রাধিকা আপ্তে পুরো জিনিসটা বলছে, আর আমি ভাবছি যে ভাই বুড়োর কত চুলকানি, ঠিক আছে? নন্দামণি বালাকৃষ্ণকে দেখে আমাকে একটা যে বুড়োর কত রস, ওকে এত চুলকানি এই লোকের এই বয়সে উঠে, এখনো হিরো হচ্ছে, ঠিক আছে? এখনো লোক কেলাচ্ছে, স্লো মোশনে ঢুকছে, আর ওই গুটলি গুটলি চোখ পাকিয়ে দাড়ি গোফ তো পুরোপুরি ফলস। আমার তো মনে হয় নন্দামণি বালাকৃষ্ণের চুলটাও ফলস, ঠিক আছে? বালেয়া বালেয়া করে সবাই, ওই বালেয়ার মধ্যে এয়াটা কেটে বাদ দিয়ে দে, প্রথম যেটা থাকে ওইটা হলো গিয়ে নন্দমণি। এ অভ্রদা কোথায় চলে গেল? আমরা ভাট বকছি বলে অভ্রদা বোধহয় ছেড়ে চলে গেল ভাই। সেটাই তো দেখছি। অপরাধা, তোমাদের ছেড়ে যাবো কোথায়? এত অভ্রদা ইন্টারেস্টিং সব আলোচনা হচ্ছে। আচ্ছা অভ্রদা, আমরা বালাকৃষ্ণকে নিয়ে যে জোকসটা বললাম তুমি কি ওটা শুনতে পেয়েছো? না, আমি এটা শুনতে পাইনি, আমি একজনের সাথে কথা বলছিলাম, ওই জন্য একটু অফ ছিলাম। তুমি যখন ভিডিওটা যখন দেখবে না তখন তোমার অন্যই লেভেলের শক লাগবে যে আমার ভদ্র চ্যানেলটার মধ্যে এই অভদ্র ছেলে দুটো, বিশেষ করে স্বর্ণবতী, খারাপ করে দিচ্ছে সবকিছু। যাই হোক, ওকে, আমরা পুষ্পার ব্যাপারে ফিরে আসি এবার। খুব বেশি রকমই ইকো হচ্ছে আমার লাগছে। যাই হোক,
আমি একটা ব্যাপার বলি, ওই যে তুমি যে কোশ্চেনটা করেছিলে আমার অ্যান্সার দেওয়া হয়নি, পুষ্পা টুর বিজনেস নিয়ে যে প্রশ্নটা, সরি খাদানের বিজনেস নিয়ে যে প্রশ্নটা করেছিলে, হুম কিরকম হুম কি হতে পারে, তো সেটা নিয়ে যদি আমার পয়েন্ট অফ ভিউটা বলি, তাহলে দেখো এখন কমার্শিয়াল সিনেমাকে ভালো চলতে গেলে ভাই মাল্টিপ্লেক্সই বিজনেস আনতে হবে। মানে সিঙ্গেল স্ক্রিনের উপর ভরসা করে মফস্বলের উপর যে সমস্ত হলেও যদি হাউসফুল যায়, প্রথম কথা সেই বক্স অফিস কাউন্ট হচ্ছে না, সেটা কি না কি হচ্ছে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সেটা নিয়ে কোনো আলোচনা হয় না, তো মাল্টিপ্লেক্সের উপরই কালেকশনটা নির্ভর করছে। তো খাদানকে কিন্তু কলকাতায় ভালো চলতে হবে, অপরদিকে সন্তান রিলিজ করছে, আমি শিওর ওটা দেখতে পাবলিক যাবে। আমার মা ফাও যখন দেখছে টিভিতে ট্রেলারটা না, খুব অ্যাট্রাকটিভ হচ্ছে সন্তান সিনেমাটা। তো ওই বয়সী যারা অডিয়েন্স, তারা কিন্তু সন্তান দেখা তাদেরকে মানে আটকানো যাবে না। তো ক্রিসমাসের টাইম ছুটির সময় সন্তান কিন্তু একটা বিরাট বড় এফেক্ট হতে চলেছে। তো খাদানকে কিন্তু মাল্টিপ্লেক্সে ভালো রকম কালেকশন আনতে হবে। খাদান যদি মাল্টিপ্লেক্সে 6-7 কোটি না আনতে পারে, যেটা বহুরূপী করলো, মাল্টিপ্লেক্সে 5 কোটি প্লাস কালেকশন এনেছে, তাই কালেকশনটা 15 কোটি বলা যাচ্ছে। তো যদি খাদান যদি মিনিমাম 4, 4.5, 5 কোটি কালেকশন না আনতে পারে, তাহলে যত যাই বলুক দেবরাজ যে 10 কোটি হয়েছে, 12 কোটি হয়েছে বা ভালো কালেকশন হচ্ছে, বিলিভ করা কিন্তু কঠিন হয়ে যাবে। আর এখন আমরা কেউ হাতে বিশ্বাস নাতে করবে না। হাতে নাতে আমরা প্রমাণও পেয়ে যাই এখন যে মাল্টিপ্লেক্স কালেকশন কত হচ্ছে, তাই অত মানে সহজ কিন্তু ব্যাপারটা হবে না। মাল্টিপ্লেক্সের চরম বিজনেস আনতে হবে সিনেমাটাকে, তো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। তবে দেখা যাক, খাদানের পরে তো ছুটি ফুটি তো আছে, নিউ ইয়ার। অপরদা মাইক অফ। অব্রদা মাইকটা অফ। বলছি কিছু যায় আসে না আমরা কি ভাবলাম, কারণ আমরা যাই বলি না কেন, জল মিশিয়েছে বা মেশায়নি, প্রডিউসার তো টাকা ঢেলেছে, তার টাকাটা আসলে কিনা সেটা তার কাছেই একমাত্র ম্যাটার করে, মানে সব থেকে বেশি এবং একমাত্র তার কাছেই ম্যাটার করে। এবার এখানে খাদানের ক্ষেত্রে যে ব্যাপারটা, আসল কম্পিটিশন বোধহয় পুষ্পা নয়, সন্তানই হবে। তার কারণ খাদান যেসব হলে রিলিজ করবে, আমার ধারণা আর কি, সেই আমাদের শহরের দিকের ব্যাপার, তো সেখানে লোকে সন্তান দেখতেই বেশি প্রেফার করবে আমার মনে হয়। যারা খাদানের আসল দর্শক, যারা হলে যেতে পারতো, তাদেরকে সিনেমা হলে খাদান টেনে আনতে পারছে কিনা, এইটা হচ্ছে আসল চ্যালেঞ্জ। তাদেরকে যদি নিয়ে আসতে পারে খাদান কোনোভাবে হলে, যেটা টেক্কা পারেনি, তো খাদান যদি তাদের নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই সাকসেসফুল হবে। বহুরূপী কিন্তু এটা কিছুটা পেরেছে, সেই দর্শকদের নিয়ে আসতে পেরেছে যারা কিন্তু মাল্টিপ্লেক্সে যায় না, মানে যারা তোমাদের বয়সী বা যারা কলেজে পড়ছে বা বাংলা সিনেমা দেখে না। আরেকটা জিনিস লক্ষ্য করলাম, তোমরা দুজন লক্ষ্য করেছো কিনা জানি না, নন্দন কিন্তু বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। ওটা কিন্তু বাংলা যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, নন্দনে কিন্তু টিকিট কেটে সিনেমা দেখতে যায়। তো পুজো রিলিজ বলি বা নভেম্বর, পুরোপুরি কিন্তু নন্দন অফ হয়ে বসে আছে। এটা কারণটা হ্যাঁ, কি? আমিও জানি না। দেখ, আমি নন্দনে লাস্ট দেখতে গেছিলাম কলকাতায় ফেরার পরে। আমি বাবলি দেখতে গেছিলাম, ঠিক আছে, ওই অক্টোবর মাসের এন্ডের দিকে। মানিক বাবুর মেঘ আর বাবলি দেখলাম। এখনো কি চলছে নাকি? না, এখন অফ হয়ে গেছে, কিন্তু কদিন আগে অব্দি ওগুলোই চলছিল, নতুন কিছু নেয়নি। বহুরূপী হ্যাঁ, তো দেখলাম নতুন মানে কিছু নিচ্ছে এবার। আমিও জানি না। আমি নন্দন কিন্তু বুকমাই শোতে অনেক দিন ধরে আমি দেখছি না। বুকমাই শোতে নন্দন ওয়ান কলকাতা মারলে পরে কিন্তু কিছু কিন্তু আসছে না। কে জানে নন্দনে কি হয়েছে। এবার আর তবে এখন মার্কেটে বোধহয় বাংলা সিনেমা নেই। খাদানের বিজনেস তবে নন্দনের উপর বিরাট ভাবে ডিপেন্ড করে। আরে দেব কতটা নন্দন এমপি, পারে কিনা তার এটা উপর। ভাবো, দেব শাসক দলের এমপি, যদি তার মনে হয় নন্দনে দরকার, নন্দনে ঠিক চালু হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তবে না, আমি না নন্দনের বিজনেস নিয়ে একটা কথা বলি। মানে নন্দনে আমার কেন জানি না মনে হয় যে সিনেমার যেরকম পপুলারিটি পায় নন্দনে, ওয়ার্ড অফ মাউথটা খুব স্প্রেড করে, অনেক লোক দেখছে। আবার হুম, বিজনেসের কথা যদি বলি, নন্দনে কিন্তু বিজনেস লসও হয়। 30 হুম, হুম। টাকা, 50 টাকা, 70 টাকা টিকিটের দাম, ঠিক আছে, মানে অ্যাভারেজ করলে পরেই 50 টাকায় এসে দাঁড়ায়। তার মধ্যে 50% হল নেয় আর 50% প্রডিউসারের কাছে যায়। এটা কোনো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে খুব একটা ভালো বিজনেস কিন্তু নয়। প্রচুর লোক দেখছে, এই লোকগুলো হলে গেলে পরে, মানে আমি বলছি আইনক্সে গেলে পরে আরো বেশি পয়সা হয়তো কামাতো। তবে এখানে অডিয়েন্সের একটা সুবিধা আছে যে এত কম দামে, আর নন্দন কিন্তু খুব সুন্দর। মানে স্ক্রিনটা যেরকম দুর্দান্ত, ভেতরে এসি প্রপারলি কাজ করে, চেয়ারগুলো কাঠের হলে পরেও চেয়ারগুলো ভালো চেয়ার, রিভলভিং চেয়ার, আগায় পেছনে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার তো আছেই নন্দনের। তবে নন্দন থাকা উচিত, কারণ নন্দনে যে দর্শকরা যায় তারা হয়তো আইনক্সে যাবে না সবাই, টাকাটা তাদের কাছে অনেক বড় ফ্যাক্টর হয়ে যাবে। হ্যাঁ, নন্দনে প্রচুর ছাত্রছাত্রী যায়, ঠিক আছে। হুম, মানে ওদের কাছে তো আর এরকম নয় যে প্রচুর টাকা আছে হাতে। ওরা ওই বাবা মা বাস ভাড়া দিল, ট্রেন ভাড়া দিল, বা 2-4টে টিউশনি করে। ওদের পক্ষে সম্ভব নয় যে 300 টাকা দিয়ে একটা ফিল্ম গিয়ে বসে পুরো দেখা, ঠিক আছে। তো হ্যাঁ, নন্দনের একটা ভালো সাইডও আছে। তবে আমার মনে হয় যে সিনেমার প্রডিউসাররা খুব একটা বেশি লাভ, মানে ওয়ার্ড অফ মাউথ ছাড়া, মানে ক্যাশ খুব একটা বেশি প্রডিউসার ওখান থেকে কিন্তু পায় না। এটা না আমার এটা মনে লং হয়।
লং টার্ম ইনভেস্টমেন্ট, ওখানে ওই দর্শকের বাংলা সিনেমা দেখার অভ্যাসটা রয়ে যাচ্ছে। কালকে ওই ছেলেটাই যখন চাকরি করবে, সে আইনক্সে টিকিট কেটে ফ্যামিলিকে নিয়ে বাংলা সিনেমা দেখতে যাবে। তাকে তৈরি করছে আজকের নজরে। সেটা অবশ্য ঠিক কথা, ঠিক কথা। তো প্রিন্সের ভিডিও দেখে তো যাই হোক, দেবদা কি যাবে গ্রাম বাংলায় র্যালি করতে? কে জানে, সেটা তো ডিপেন্ড করছে। দেবদা গ্রাম বাংলায় যাওয়ার থেকে মেন কথা দেবদা ঘাটালে যাবে র্যালি করতে। যা গালাগাল আসবে না এই জায়গাটাতে, যা গালাগাল আসবে না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওকে, আসবে না তার। আচ্ছা, আর দেব ঘাটালে যেতেই পারে, আমার এটা মনে হয়, আমার ব্যক্তিগত মতামত এটা। প্রিন্স আমাদের পডকাস্টটা কি তুই পাঠাবি দেবদার কাছে? দেবদা তো তোর ভিডিও তো দেখে, পাঠাবি এই পডকাস্টের লিঙ্কটা যে দেবদা দেখো। এই স্বর্ণবতী তোমাকে নিয়ে মাঝে মাঝে ভুলভাল বকে, একটুখানি দেখো দেবদা। আমার সঙ্গে যোগাযোগ নেই, আমার সঙ্গে যোগাযোগ নেই। মহারাজ বলে মহারাজ আর বাড়ির ছেলে, দেবদার বাড়ির ছেলে মহারাজ ভিডিওতে বলে। আজকে যে ইভেন্ট ছিল, তুই আজকে ইভেন্টে যাসনি? আমার ডাকেনি তো, কি করে যাবো? আমার কাছে কোনো ইনভিটেশন আসে। ভাই তোর সাথে এরকম কেন হয় বলতো? আমি অঙ্কুশের মিডিয়ার সময় ওটা আমার যদিও বেশ, মানে তখন আমার তোর সাথে ঝামেলা থাকলে ওটা আমার বেশ খারাপ লেগেছিল। মানে তুই এত দূর থেকে গেছিস এবং তোর ওই হাওড়া থেকে তুই আন্দুলে থাকিস, রাইট? হ্যাঁ, এইটা কেন আমার সঙ্গে তুফান প্রিমিয়ারে গিয়ে আমার সঙ্গে আরো খারাপ জিনিস হয়েছিল। আমি তখনও ভিডিও করেছি, আমার ডেকে বলছে তোমাকে আমি সিনেমা শুধুমাত্র প্রিমিয়ার কভার করার জন্য ডেকেছি, সিনেমা দেখার জন্য। এরকম ঘটনা হয়েছে আমার সঙ্গে। গাড়ি ভাড়া করে এটা তো ভাই পুরো অসভ্যতামি। মানে তুই কি ভদ্র ভাষায় বলে এসেছিস নাকি অভদ্র ভাষায়? আমি এরকম করতে পারি না, মানে সামনাসামনি যা ইচ্ছে বলে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি যেন ভিডিওতে যা বলার বলে দিয়েছি। তাহলে তুই আমাকে কেন বলেছিলিস তুই পুলিশের কাছে নিয়ে যাবি? তুই আমাকে তো বলেছিস যে কেলাবি পুলিশের কাছে নিয়ে যাবি, কেন বলেছিলি? না, ওটা ছাড়ো এখন। আমি বলছি এই ব্যাপারটা কেন বাংলা সিনেমাতে এই অদ্ভুত ব্যাপারটা আমিও দেখি। মানে আমি নিজের ক্ষেত্রে এটা, নিজের লাইফে এটা ফেস করছি প্রতিদিন, যে এখন বাংলাতে যত রিভিউ চ্যানেল আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, বেকার বিনয় করেও লাভ নেই যে আমাদের চ্যানেলে যা ভিউ হয় অন্য কোনো চ্যানেলে হয় না। তা সত্ত্বেও বহু সিনেমা এরকম হয়, মাঝে মাঝেই দেখি এরকম হয় বেশ কিছু সিনেমা যে কভার করে অন্যরা, আমাদেরকে ডাকা হয় না। আমি এটাই খুব অবাক হয়ে যাই যে বাংলা সিনেমার প্রডিউসার বা সিনেমার টিম, পিআর টিম, তারা যাদেরকে ডাকছে কভার করার জন্য, তাদেরকে ডাকছে এই উদ্দেশ্যেই নিশ্চয়ই যাতে প্রচারটা হয়। তাহলে যেখানে মানুষ সব থেকে বেশি দেখতে আসছে সেই জায়গাটা তাদের কাছে কোনো ভ্যালু নেই, তাহলে তারা কিরকম প্রচার চাইছে? একদমই ঠিক। মানে আমি প্রচার চাইছি এটা দেখানোটা আমার উদ্দেশ্য, নাকি আমি সত্যিই প্রচার করছি? এই তফাৎটা হয়ে যাচ্ছে। এখানে আমার মনে হয় কিছু লবিবাজি থাকে, এটা আমি কিছুটা ফিল করি এখন, যে লবিবাজির ব্যাপার থাকে, যার জন্য অনেক জায়গায় ডাকে না। কিছুটা জায়গা থেকে হয়তো এরকম যে অপ্রিয় সত্য কথা লোকে শুনতে চায় না, এরকম আমার মনে হয়। কেন বাংলা সিনেমা এগোবে যদি সিম্পল প্রতিটা জায়গাতে যদি বাংলা সিনেমার এরকমই অবস্থা হয়? আমরা শুধু যেটা পর্দায় দেখি সেটা নিয়ে আলোচনা করি, ব্যাকগ্রাউন্ডে তো এরকম হচ্ছে, প্রচারের ক্ষেত্রে হচ্ছে, পিআর এর ক্ষেত্রে হচ্ছে, প্রতিটা জায়গাতে এরকমই দেখছি আমরা। এই কারণে আমি জিদ্দাকে খুব রেসপেক্ট করি, আমি এটা বলেওছি আগে। যদি ডাকে সবাইকে ডাকে, ছোট থেকে বড়, নাহলে কাউকে ডাকেন। আমি গেছিলাম যখন চেঙ্গিসের টাইমে, সেখানে সেন্ট্রাল স্টেশনের মতো চ্যানেলকেও কিন্তু ডেকেছিল, মানে ডাইরেক্ট যোগাযোগ করে ডেকেছিল। এই জিনিসটা কিন্তু জিদ্দা একমাত্র মেনটেন করে, বাকিদের ক্ষেত্রে দেখা যায়। তবে জিদ্দার মধ্যে আরো একটা জিনিস আছে, ঠিক আছে, জিদ্দার মধ্যে আরো একটা জিনিস আছে, যারা কাটাতারের গন্ডি পেরিয়ে একটুখানি বেশি নাচন কুদুন করে তাদেরকে ডেকে আর কথাবার্তা বলে না। পরিস্থিতি নানা রকম থাকে, সেটা এই পোর্শনটা দেখে এই প্রথমে তো প্রিন্সের কাছে কল আসবে, ঠিক আছে, যে তুই আমাদের ভাই না, ওর সাথে তুই কথা বলিস, তুই আমাদের ভাই না আজ থেকে, ঠিক আছে। এবার আমি বা কি করবো? আমি এখানে বসে আছি, না পারছি কিছু বলতে, না পারছি কিছু। সবাই এখন ভাববে যে আমি এখন তোমার দলের মানুষ। এটাই এখন সবাই ভাবছে। কিন্তু এটা তো তুই জানিস না ভাই, আমি এমন সব মেসেজ পাচ্ছি না, ঠিক আছে, মানে সাবস্ক্রাইবারদের মধ্যে একজন বলছে যে আমার এক্স ছেড়ে চলে গেছিল, আমি এতটা বিট্রে ফিল করিনি, তুমি প্রিন্সের সাথে কথা বলছো এটা আমি বিট্রে ফিল করছি। আমি কি উত্তর দেবো? ঠিক আছে, বলছে তোমাকে আমি সৎ ভাবতাম, তুমি প্রিন্সের সাথে কথা বলছো আজকে, তুমি আর সৎ নও। ভাই ফেসবুকে লম্বা প্যারাগ্রাফ পাঠিয়েছে, আমি পড়ে ভাবছি যে ভাই আমি নিজেকে এত গুরুত্ব দিই না, এ আমাকে এত গুরুত্ব কেন দিচ্ছে? যাই হোক, এটাই মজা ভাই। যাই হোক, খাদা নাচতে পুষ্পা আসছে, তো কি মনে হচ্ছে এখন শেষ অব্দি তোমাদের? শেষ বেলায় কতটা হাইপ তৈরি হয়েছে, মানুষ কতটা এক্সাইটেড, কতটা ফিল করছো?
দেখো, আমি সত্যি চাই যে খাদান যেন ভালো বক্স অফিস যেন করে। খাদানের বক্স অফিসে উইনার হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা কি চাই ওই নিয়ে অনেক আলোচনা হয়েছে, কি ফিল করছো, কি বুঝছো আমি একটু? ফিল করছি যে খাদান, আমি অ্যাকচুয়ালি না খাদানের জন্য খুব ভালো পজিটিভ আমি ফিল করছি না। যদি খুব অনেস্ট যদি বলতে হয়, আমি খুব ভালো ফিল করছি না, ঠিক আছে? কারণ আমি তো গানের তলায় মানে লোকের কমেন্টও দেখছি, লোক খুব একটা এক্সাইটেড কিন্তু নয়, কিছু দেব ফ্যান বাদ দিয়ে। আহ, কিন্তু লোকজন মানুষজনের কাছে কিন্তু পৌঁছচ্ছে কিন্তু না খুব একটা। পুষ্পা টু নিয়ে আমি অত ফলোই করি না, ঠিক আছে? পুষ্পা টুর কি হলো, হিট হলো না ফ্লপ করলো, আমার রিয়েলি বলছি কিছু যায় আসে না। আমি দেখতে যাব, আমার ভালো লাগলো কিনা এটাই আমার কাছে মেন ম্যাটার করবে। নাহলে যা হবে হবে। পুষ্পা টু অনেক পয়সা কামাতে পারে, 1000 কোটি তো অলরেডি হয়ে গেছে। সত্যি সত্যি পুষ্পা টু 2000 কোটি হয়তো কামিয়ে নেবে, বাট তাতে আমার রিয়েলি কোনো যায় আসে না। প্রিন্স, তুই বল। ব্যাপারটা এটা হচ্ছে, খাদান আর পুষ্পা টু নিয়ে যদি আমাকে বলতে বলা হয়, তাহলে যদি দেখা যায় শহরের দিকে অনেকটা বেশি আলোচনা পুষ্পা টুকে নিয়ে হচ্ছে, খাদানকে নিয়ে তুলনামূলক কম হচ্ছে। কিন্তু আমি আমার রিসেন্ট হচ্ছে আমার মানে আমার শ্বশুর বাড়ি পুরোপুরি গ্রামের দিকে, মানে একদম মফস্বল এরিয়া, যেখানে বাংলা সিনেমা মানে একদম বাংলা সিনেমায় লোকে দেখে, প্রসেনজিতের পুরোনো সিনেমা দেখার চল রয়েছে, এরকম জায়গাতে হচ্ছে আমি যাই। তো সেখানে কিন্তু খাদান নিয়ে বেশ ভালো রকম আলোচনা হচ্ছে, রীতিমতো কথাবার্তা হচ্ছে। আমার শালা রীতিমতো স্কুলে যায়, সে বলছে স্কুলে সবাই জানে খাদান আসছে, তারা কিন্তু অনেক অনেক সিনেমার নাম জানেই না, দেবদার যে আগে কাজগুলো এসছে, টেক্কা এসছে বা আরো এসছে, তারা জানেই না যে সিনেমাগুলো এসছে। খাদান এসছে কিন্তু প্রত্যেকে জানে। এবার প্রবলেমটা কোথায়, ওই সমস্ত জায়গায় সিঙ্গেল স্ক্রিন কমে গেছে, সিঙ্গেল স্ক্রিনের সেখানে ডিমান্ড একদম মানে তলানিতে এসে ঠেকেছে। লোককে গিয়ে টিকিট কেটে মানে সিনেমা দেখতে গেলে অনেকটা দূরে দূরে গিয়ে দেখতে হয়। তো সেই অডিয়েন্সের সিনেমা দেখার জায়গাটাই মানে কোথাও গিয়ে কমে গেছে। এটা একটা চাপের জায়গা। আগে প্রসেনজিতের আমলে ওই সমস্ত জায়গাতে মানে মানে কয়েক মিনিট অন্তর দেখতে ছিল, সেই জিনিসটা দরকার ছিল। তো সেটা একটা খাদানের জন্য চাপ। কিন্তু আমার মনে হয় মাল্টিপ্লেক্সে যদি একটু বিজনেস করতে পারে, তাহলে সিনেমাটা ভালো যাবে, নাহলে চাপ আছে। আর পুষ্পা টু তো চরম হাই এনেছে, পুষ্পা টুর হাই মারাত্মক। তুমি জাস্ট অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে, দেখতে পাবে 5 মিনিটের মধ্যে বিভিন্ন জায়গাতে অলরেডি ফার্স্ট ফিলিং শুরু হয়ে যাবে। যেটা জওয়ানের ক্ষেত্রে হয়েছে, যেটা কেজিএফ 2 এর ক্ষেত্রে হয়েছে, এই জিনিসটা ঘটবে। এবার খুব ভালো হয় যদি 15 দিন পর সেই মানে ক্রেজ যদি কমে যায়, তাহলে খাদানের জন্য খুব ভালো, নাহলে কিন্তু খাদানকে সন্তান আর পুষ্পা টুর মাঝে ভালো রকম চাপে পড়তে হবে। বেবিজন খুব একটা বেশি কিছু করতে পারবে না, এটা আমার ধারণা। বেবিজনের কলকাতায় এখনো সেই হাই ক্রিয়েট হয়নি বরুণ ধরনের, যেটা একটা শাহরুখের রয়েছে বা একটা রণবীর কাপুরের রয়েছে, সেটা নিয়ে আমার চাপ নেই। কিন্তু সন্তান এবং পুষ্পা টু এর যে ঝড়, এই দুটো কিন্তু এফেক্ট একটা ভালো রকম জায়গায় রাখবে। এবার দেখা যাক কি হয় লাস্ট অব্দি। আমি তো মন থেকে চাইবো খাদান চলুক, খাদান চলা ভীষণ ভাবে দরকার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে। আজকে নাহলে দেবদাকে সিরিয়াসলি আর কেউ রিকোয়েস্ট করতে পারবো না যে চলো ভাই তুমি কমার্শিয়াল সিনেমা করো, কারণ বলার জায়গাই থাকবে না। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। বলো। অবরদা, আমার বলা হয়ে গেছে, আমার ডান, তুমি বলো। হ্যাঁ, আমি বলবো পুষ্পা তো ওপেনিং এই যা টাকা তোলার তুলে নেবে, সিনেমাটা যদি ভালো নাও হয় তাহলেও তার কোনো চিন্তা নেই, প্রথম 3 দিনেই সব টাকা উঠে যাবে তাদের। আচ্ছা, হ্যাঁ, কিন্তু খাদানকে নিয়ে আমিও খুব আশঙ্কিত। আসলে এই যে আমরা ভয় পাচ্ছি না, আমার মনে হয় এটা ওই ভালোবাসা থেকে ভয়টা আসছে। আমরা চাই খাদান ভালো হোক, হিট করুক, সেখান থেকে ভয়টা আসছে। তবে আমি কিন্তু আশেপাশে কোথাও খাদান নিয়ে সেরকম কিছু দেখছি না। আমি হলদিয়াতে থাকি, এটা একদম গ্রামও নয়, শহর, মানে ছোটখাটো শহর বলতে পারো। তো সেখানে কিন্তু কোনো খাদান নিয়ে সেরকম কোনো ব্যাপারই নেই আর কি, লোকে জানেই না খুব একটা কিছু এটার ব্যাপারে। তো সেই ক্রেজটা বা সেই হাইপটা কিন্তু আমার মনে হয় এখনো খাদান তৈরি করতে পারেনি, সেটা খুব বড় সমস্যা। এবং শহরের ওপর ভরসা করা যাবে না, সেখানে সন্তান রীতিমতো কম্পিটিশন দেবে আমার ধারণা। এবং যেটা এসবিএফ এর সিনেমা বলে অনেক বড় চেনে রিলিজ করবে, প্রচুর শো পাবে, শো পেতেও সমস্যা হবে না তাদের। আর খাদানকে যদি ভরসা করতে হয় গ্রামের দিকে, তাহলে তাকে গ্রামের ওই দর্শককে নিয়ে আসার জন্য, যারা সেই 2015 সালে দেবের পর লাস্ট ওখানে পজ হয়েছিল, আবার এখানে দেখতে পারবে। আবার দেখবে যে সেই দেবের তারপরের সিনেমাটা, এটা মাঝখানে কিছু দেখেনি তারা, তাদেরকে হলে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে সব থেকে যেটা আমার চিন্তার জায়গা, যে এটা যদি করেও ফেলে খাদান, সবাইকে নিয়ে আসলো, তারপর সিনেমাটা যেন ভালো, ওই দর্শককে ধরে বেঁধে আনার পর যদি সিনেমাটা কোনো কারণে খারাপ হয়, তাহলে বাংলা কিন্তু এই মাস কমার্শিয়াল মুভির একদম দিন শেষ। আর কোনোভাবে কিছু হবে বলে আমার মনে হয়, কারণ ওই দর্শক আর ঠকতে রাজি হবে না। সে এত বছর বাদে খুব আশায় বুক বেঁধে আবার হলে যাবে, তারপর যদি দেখে সিনেমাটা খারাপ, তাহলে কিন্তু খুব মুশকিল হবে সেটা নিয়ে। আর আমরা যে বলি না বাংলা সিনেমার বাজেট কম, বাংলা কেন সাউথের সাথে বা হিন্দি মুভির সাথে কম্পিট করবে, কিন্তু 2015 সালে বা 14 সালে যে বাংলা সিনেমাটা এসেছিল, সেটা তো সাউথের রিমেক ছিল।
সে সাউথের সিনেমাটার সাথেই লেভেল ম্যাচ করতে পারছিল তখন, তাহলে দর্শক সেই সময় সেটা দেখছিল। এখন যদি আমরা বলি যে আমি বাংলা তো বানাচ্ছি তাই আমি লেভেল ম্যাচ করতে পারবো না, সেই এক্সকিউজ দর্শক শুনবে কেন? আমার কম বাজেট আছে, কম মানে বড় করে দেখাতে পারবো না, কিন্তু তবুও আমাকে লেভেল ম্যাচ করতে হবে কোথাও না কোথাও গিয়ে, এটা আমার মনে হয়। সাউথের মেকিং স্ট্যান্ডার্ড তখন এখানে কপি হতো, কিন্তু এখন সাউথের মেকিং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল কোয়ালিটির হয়ে গেছে। ওই মেকিং এখন এখন না কপি করেও কেউ যদি ভাবে না যে আমি আজকে একটা সাউথের সিনেমা ফ্রেম বাই ফ্রেম কপি করব, ওর কাছে ইকুইপমেন্টই নেই যে ওরকম ভাবে শুট করবে। যে ফ্রেম বাই ফ্রেম কপি করতে চাই, আমার কাছে কম বাজেটে জিনিসপত্র আছে তাই দিয়ে করব, পারবে না, জাস্ট পারবে না, জাস্ট হবে না। এইটা হচ্ছে কি মেন প্রবলেম। না, তখনও সাউথের যে সিনেমাটা 4 কোটি টাকা বাজেটের হতো, আমাদের এখানে সেটা 40 লাখে হতো। তখনও কিন্তু আমাদের বাজেট কম ছিল, ওদের ছিল না। আমরা যেটা করতাম ওদের কপি করলে যে জিনিসটা ওয়ার্ক করতো সেটা হচ্ছে স্ক্রিপ্ট। ওই স্ক্রিন প্লে যেটা ছিল সেটা এরকম চারদিকে ছড়িয়ে যেত না, ঝুলে যেত না, যেটা এখন বাংলা সিনেমায় হচ্ছে। ওই সাউথের যে টান টান স্ক্রিপ্ট ব্যাপারটা, প্রতি পদে পদে টুইস্ট এবং নানা রকম সারপ্রাইজ এলিমেন্ট আছে, সেইটা তখন থেকে বাংলা দর্শক সেইটা এনজয় করতো। টেকনিকের দিক দিয়ে কখনোই সাউথের সাথে তখনও কম্পিট করতে পারতো না, এখনো পারবে না। কিন্তু এখনো যদি এই সাউথের স্ক্রিপ্টটাকে হুবহু কপি করে এবং সাউথের সিনেমা না দেখা দর্শক বাংলাতেই দেখে, কম বাজেটে মেকিং দেখে, তাও সেটা তার ভালো লাগবে, শুধু গল্পটা শোনার জন্য। আমি একটা কথা বলি, সেই হিসাবে দেখতে গেলে ধরো বুমেরাং আমার ব্যক্তিগতভাবে মনে হয় পুরোপুরি টেকনিক্যালি যে বাজেটে বানানো সেই হিসেবে কিন্তু খুবই ভালো একটা কাজ ছিল, নতুনত্ব কিছু ট্রাই করেছিল, তাহলে অডিয়েন্সের থেকে সেই গ্রহণযোগ্যতাটা পাওয়া গেল না কেন? এটা নিয়ে তোমার কি মনে হয়? আমার মনে হয় বুমেরাঙে নতুন কি খুব কিছু করেছে। দেবের একটা পাসওয়ার্ড বলে কোথাও সিনেমা এসেছিল, সেখানে ওইরকম এদিক ওদিক থেকে অ্যানিমেশন চলে যাচ্ছে, একটা হাইফাই কিছু বোঝানো হচ্ছে, এসব তো ছিল। তাও লোকে অতটা এনজয় করেনি কেন? তার কারণ বুমেরাঙের গল্পটার সাথে লোকে ইনভলভ হয়েছিল, ওই স্ক্রিপ্টটা লোকের কাছে একটা নতুন রকম কিছু ছিল যেটা লোকের ভালো লেগেছিল, তার জন্য বুমেরাঙের খারাপগুলো লোকের ভালো লেগেছে। এবং যে ব্যাপারগুলো নর্মাল এর আগেও আমরা বাংলাতে দেখেছি, সেগুলো মনে হচ্ছে আরে এত কম বাজেটে কি করে করলো। বুমেরাং লোকের দেখতেই যেত না, আলোচনাই হতো না যদি স্ক্রিপ্ট বাজে হতো, এইসব দেখার পরে আলোচনা হচ্ছে। তবে আমি বলবো যে বুমেরাং এর এই এই ব্যাপারটা যদিও আমরা ওই জিদ্দাকে নিয়ে যে ভিডিওটা প্ল্যান করেছি ওটাতে তো আমরা করবোই ডিসকাস। বুমেরাং এর ক্লাইম্যাক্সে যে ডাবল জিত অ্যাকশন করছে এবং ওখানে রোবোটিক ক্যামেরা মুভমেন্ট, ওকে, এবং ওই লাইটিং কন্ডিশন ওরকম একটা সেটের মধ্যে, ভাই আমি বলছি যে ওটা মেবি সিনেমাতে হার্ডলি 2 মিনিটের একটা সিকোয়েন্স হয়তো ছিল, বাট ওটার স্ট্যান্ডার্ড কিন্তু যে কোনো হিন্দি সাউথকে কিন্তু ইজিলি কিন্তু বিট করতে পারে, ওকে। ফলে এবার জিদ্দার কাছে এরকম একটা বাজেট হাতে আসতে হবে যেখানে সে এই 2 মিনিটের সিকোয়েন্স অ্যাটলিস্ট সিনেমাতে 20-30 মিনিটের সে রাখতে পারে, বাট সেইটাই তো হবে না, ঠিক আছে। মানে 27 লক্ষ টাকা নাকি বুমেরাং এই প্লেক্স কালেকশন নাকি হয়েছে 27 লক্ষ টাকা। 27 লক্ষ টাকা কিছুই অ্যামাউন্ট না ভাই, কিছুই, দিস ইজ নাথিং। একটা সময় জিদ্দা সিনেমা 14 কোটি 15 কোটি বক্স অফিস দিয়েছে, তখন এত আইনক্স ফাইনক্স ছিল না, সিঙ্গেল স্ক্রিন, তখন 40-50 টাকা দামের টিকিট হতো। আমাদের এখানে রথীন্দ্রতে 30 টাকার টিকিট, ঠিক আছে, সেইটা ব্ল্যাক হচ্ছে। এই যে সিনেমার টিকিট ব্ল্যাক, লাস্ট কবে শুনেছি আমরা কোন সিনেমার জন্য টিকিট ব্ল্যাক হয়েছে? শুনতেই পাওয়া যায় না আর, ওকে। বাট যাই হোক, শোনো, আজকে আমরা এই ব্যাপারটাতে না ঢুকি, আমরা এই জিদ্দার পুরো টপিকটা নিয়ে আমরা পরের সপ্তাহে আমরা আসবো, ঠিক আছে, পরের রোববার দিন তো প্রিন্স। প্রিন্স তোমার চ্যানেলে কিন্তু, তোমার চ্যানেলে যেদিনকে আসবে শুরুতেই কিন্তু তোমাদেরকে বলতে হবে যে স্বর্ণবতী একটা ভালো ইউটিউবার, সবাই ওকে গিয়ে সাবস্ক্রাইব করো। না, আমি ওই ব্যাপারটা বলছি, আমরা বেসিক্যালি রোববার দিন সমস্ত রকম ভিডিও আপলোড করার প্ল্যানিং করেছি প্রত্যেকটা চ্যানেল থেকেই নানা টপিকে। এবার আমরা জিদ্দার রিলেটেড একটা জিনিস আনতে চলেছি, সেটা জিদ্দার জন্মদিনে আমরা আনার প্ল্যান করছি, এবং সেই জন্মদিনটা পড়েছে শনিবার দিন। তো আমরা কিন্তু স্পেশালি এই সপ্তাহে শনিবার আসার প্ল্যানিং করছি রোববারের জায়গাতে। এবার তারপর আমরা যেরকম রোববার আসছি সেরকমই আসবো, এটা জানিয়ে রাখলাম। এটা এবার একটু এদিক ওদিক হয়তো হতেও পারে, সেই হিসেবে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে কবে কি আসতে পারে। ওকে, তাও তার আগে তো তখন পুষ্পাও তো ঘাড়ের উপর এসে পড়বে, সেদিন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে পুষ্পা বাংলাতে রিলিজ হচ্ছে কি হচ্ছে না, বা কটা হলে রিলিজ। সেদিন একদম পরিষ্কার, সেদিন আমরা ক্লিয়ার পিকচার, মানে বুক মাই শোতে চলে আসবে, ঠিক আছে, আমরা দেখেই বুঝে যাবো যে কি হতে যাচ্ছে, ওকে। সেটাই হলো গিয়ে ব্যাপার। ও একটা কথা জিজ্ঞাসা করি, 4 তারিখে একটা স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার থাকার কথা ছিল, সেটা আমাদের এখানে সম্ভবত হচ্ছে না, তাই তো? না, ওটা শুধুমাত্র তেলেগু স্টেটে হবে, শুধুমাত্র তেলেগু স্টেট। ওকে, তাহলে 5 তারিখে দেখতে হবে।
তোমরা কি ফার্স্ট আচ্ছা, পুষ্পা কি 6 তারিখ আসছে না 5 তারিখ? পুষ্পা 5 তারিখ। ব্র্যান্ড ব্র্যান্ড হ্যাঁ, ঝুঁকেগা নেই সালা। যাই হোক, আচ্ছা কেউ একটা আমাকে বলো যে আমার মুখের সাথে কি পুষ্পার মুখের কি মিল আছে কোথাও থেকে? মনে হচ্ছে যেন মিল আছে না? হালকা একটা মিল আছে না? একটু বড় হলে, চুলটার একটু বড় হলে আরো অনেকটা লাগে। চুলটা একটু বড় হলে না? আমি চুল বড় করব প্রিন্স। আর প্রিন্সের চুল নিয়ে দেখি কমেন্ট বক্সে লোকজন কথা বলছে। ঠিক আছে, রূপম লিখছে যে প্রিন্সের চুল ঠিক হলো না। রূপম দা আজকে কিন্তু আমি পুরো চুল সেট করে এসেছি, যদি তুমি ভিডিওটা দেখো দেখে নিও। আর অপরদা আমাকে রিকোয়েস্ট করেছে তুমি একটু চুল টুল আজকে বসো, যে কারণে আজকে একটু রেডি ফেডি হয়ে বসেছি। কিন্তু প্রিন্স তুই চুলে যে কালারটা যে করেছিস, বিজয় থালাপতি দেখলে কিন্তু তোর চুল কেটে দিত ভাই ধরে, মাস্টার সিনেমাতে যেরকম করেছিল। আর এই কালারটা তুই কার থেকে ইন্সপায়ার হয়েছিস তুই আমাকে সত্যি করে বল ভাই, তুই আমাকে হোয়াটসঅ্যাপে বল ভাই। ঠিক আছে, কারোর থেকে ইন্সপায়ার হয়েছিস? কারোর থেকে চুল কাটতে গেছিলাম, বললো তুমি হাইলাইট করবে, পুজো টুজো আসছে, এবার ঠিক আছে চলো করা যাক। এবার চুল টুল কাটলাম, করলো 800 টাকা নিয়ে নিল, কি জন্য জানি না। তারপর থেকে পুরো 800 টাকা আবার চুলের পেছনে গেছে। আর তারপর থেকে জীবনে ঠিক করেছি আর হাইলাইটের কোনো কিস্তি নেই, চুপচাপ যাবো, চুল কাটবো, দুদিক সাইড ছোট করবো, চলে আসবো। চুলের প্রসঙ্গে একটা মনে পড়লো আমার, পুষ্পাতে আল্লু অর্জুনের যে চুলের স্টাইলটা, এটা কিন্তু ওরা ট্রাক ড্রাইভার যারা আছে তাদের চুলের স্টাইল থেকে দেখে সেই রকম করার চেষ্টা করেছে। এটা ওদের মানে প্রোডাকশন টিমের স্টেটমেন্ট এটা। আচ্ছা, সেখান থেকে ট্রাক ড্রাইভারদের থেকে ইন্সপায়ার্ড ব্যাপারটা। এবং আল্লু অর্জুন ওই ওদের মতো ডায়লগ বলা বা এইসব ব্যাপারের জন্য তাদের সাথে সময়ও কাটিয়েছে অনেক। এই ব্যাপারটা, এই হিউমিলিটি যেটা, এই হিউমিলিটি বাংলাতে স্টারেদের নেই। ঠিক আছে, জাস্ট নেই। তোমরা না বিজয় সেতুপতির একটা ভিডিও দেখবে, বিজয় সেতুপতি পুরো লরির খালাসিদের মতো ড্রেস পরে, ঠিক আছে, ওর সেটে বোধহয় লাস্ট দিন সেটের প্রত্যেকটা লোক এসে ওকে হাক করছে এবং ও তাদেরকে গিফট দিচ্ছে। এবং এটাই নাকি সিস্টেম, বিজয় সেতুপতি এইটাই নাকি করে, যে যেদিন শুটিং এর লাস্ট দিন থাকবে সেদিন সবাইকে ও হাক করে সবার সাথে ভালো করে কথা বলেও যাবে। এই জিনিসগুলো আমাদের বাংলা স্টার বা হিন্দি স্টারদের মধ্যে আছে? সত্যি করে কেউ বলো তো। দেবদা কিন্তু করে, দেবদার মধ্যে এই ব্যাপারটা আছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে কাজ করে, বা তুমি আমার ইন্টারভিউ দেখতে পারো, রিসেন্টলি একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার আমি নিয়েছিলাম রাজা রাজা গানে, যে কাজ করেছে, সেও কিন্তু এই ব্যাপারটা বলেছে যে কতটা হেল্পফুল, কতটা মানে ডাউন টু আর্থ ভাবে মেসে, এই জিনিসগুলো কিন্তু রয়েছে দেবদার মধ্যে। জিদ্দার দেখো আমি ব্যাপারটা জানি না তাই বলতে পারবো না, দেবদারটা আমি অনেকের কাছেই শুনেছি যার সাথে কাজ করেছে, তারা বলে। এটা স্টারদের দোষ নয়। সাউথে যেটা হচ্ছে, ওই হাক করার কথাটা, বিজয় সেতুপতির কথাটা বাদ দিলাম আমি, তার আগে যেটা বললে সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রডিউসাররা সেরকম নয়। কোন প্রডিউসার আমাদের বাংলাতে কাউকে ধরে ডেকে বলবে যে আমি একটা এরকম বড় সিনেমা বানাতে চাইছি, যে সিনেমাটার জন্য তুমি আজ থেকে গল্প লেখো, তোমাকে 1 বছর টাইম দিলাম, এটা তো হচ্ছে না। স্ক্রিপ্ট নিয়ে ঘষা মাজা করো, টাইম দিলাম, এটা তো হচ্ছে না। সেই মিশনটা নেই, কিছু নেই। তারা চটজলদি বাংলা ইন্ডাস্ট্রি থেকে টাকা কামাতে হবে, টাকা কামিয়ে চলে যেতে চায়, কারণ প্রডিউসার ভালোই নেই, এরকম প্রডিউসারই নেই যে বাংলা সাহিত্যকে গুরুত্ব দেবে। ঠিক আছে, মানে আমি এত বাংলা গল্পের বই পড়ি, এখানে কিন্তু প্রচুর গল্প রয়েছে যেগুলোকে অ্যাডাপ্ট কিন্তু করা যায়, কিন্তু সেটা তো প্রডিউসার যদি শিক্ষিত যদি হয়, তার যদি একটা কালচার থাকে, সে যদি বই যদি পড়ে, তবে তো সে জানবে যে এটাকে সিনেমাতে অ্যাডাপ্ট করা যায়। আজকে রাপ্পারায় বলে একটা ক্যারেক্টারকে নিয়ে ফিল্ম হচ্ছে, এই রাপ্পারায় যে করা উচিত এটা নিয়ে আমি 1-1.5 বছর আগে ভিডিও তৈরি করেছিলাম, তখন এসব অ্যানাউন্সমেন্ট ছিল পর্যন্ত না। এবার কোন প্রডিউসারকে এই ক্যারেক্টারটার ব্যাপারে জানতে হবে যে এরকম একটা ক্যারেক্টার এক্সিস্ট করে, সেটাই তো এখানে হচ্ছে না। ওকে, রিজুদা বলে, আমি একটা জিদ্দাকে একটা ভিডিও বানিয়েছিলাম যে রিজুদা বলে একটা শিকারী ক্যারেক্টার আছে, জিদ্দার উচিত ওই ক্যারেক্টারটা করা। কেউ অ্যাপ্রোচই করে না, কোনো কথাই নেই, শুধু কাকাবাবু ফেলুদার ব্যোমকেশ, কাকাবাবু ফেলুদা ব্যোমকেশ বাদেও বাংলা সাহিত্য প্রচুর ভালো ভালো ক্যারেক্টার আছে, অ্যাপ্রোচ তো করতে হবে, সেটাই করবে না। ধন্যবাদ দিতে হয় যে কাকাবাবুকে এনেছে পর্দায়, নইলে কাকাবাবু আসতো না, পড়েই থাকতো। এবং এর কারণ হচ্ছে যে বাংলায় যে বড় বড় প্রডিউসার তারা বাঙালি কম সংখ্যায়, এটা একটা বড় সমস্যা কিন্তু। তো এই আমার মনে হয় এই জন্যই এই স্টারদেরকে প্রডিউসার হতে হচ্ছে। আমার সাথে সেদিন বিক্রমের কথা হচ্ছিল, মানে আমাদের অ্যাক্টর নায়ক বিক্রম, বলছিলাম আর কি যে মানে মার্কেটিংটাও তাকে ভাবতে হচ্ছে, অভিনয়টাও তাকে ভাবতে হচ্ছে,
সে স্টার বলে মানে সেই সিনেমাটা তারই সিনেমা হয়ে গেছে, সবকিছু চিন্তা তার, কারণ প্রডিউসার চিন্তা করছে না। এইরকম অবস্থাটা দাঁড়িয়ে গেছে আমাদের, না? কিভাবে মার্কেটিং হবে, কিভাবে কি হবে, এটা কেন একজন হিরো ভাববে? হিরোর তো এটা কাজ না। না 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 না। আর অভ্রদা, তোমার বিক্রমের সাথে কথা হচ্ছিল, তুমি জিজ্ঞাসা করো না যে পারিয়া 2টা কবে আসবে, কবে শুরু হচ্ছে? বহুবার জিজ্ঞাসা করেছি, বিক্রমকেও জিজ্ঞাসা করেছি, তথাগত মুখার্জিকেও জিজ্ঞাসা করেছি। দেখা যাক। আচ্ছা। তথাগত মুখার্জি রিসেন্টলি একটা সিনেমা আসছে, তো সেটা শুটিং শুরু হবে জানুয়ারি থেকে, মানে হ্যাঁ, রাশ। রাশ, তারপর শুটিং শুরু হবে জানুয়ারি থেকে। আচ্ছা, রাশ সিনেমাটার গল্পটা যেটা শুনেছো, গল্পটা খুব ভালো, বেশ মনে হয়েছে যে একটা সফট গল্প। বাংলাতে তো এই সফট গল্পেরও সেরকম কিছু আসছে না, রোমান্টিক ফিল্ম বা এরকম কিছু। এখন একটা সেই না। সুযোগ উঠেছে অ্যাকশন বানাতে হবে, তো সবাই অ্যাকশন চেষ্টা করে যাচ্ছে। একটা সফট গল্পের কিছু থাকতেই তো পারতো বাংলাতে, সেরকমও কোনো রোমান্টিক নতুন ফিল্ম আসছে না। না, আসছে না। হ্যাঁ, তো কিছু ইন্ডি ফিল্ম আসে যেগুলো অন্যরকম হয়, সেগুলো কেউ দেখতে যায় না, সেগুলো কেউ কেয়ারও করে না, ঠিক আছে, ওকে। তবে তথাগত মুখার্জির ব্যাপারে একটা জিনিস বলি, মানে আমি যে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তাম, ওখানে শর্ট ফিল্মের কম্পিটিশন হয় প্রত্যেক বছর ফেস্টের সময়। তো তথাগত মুখার্জি একবার জাজ হয়ে এসেছিলেন, ঠিক আছে, ওনাকে একদম আমি দেখেছিলাম কলেজের সামনে থেকে, ওকে। তো ওনার ওপরে আমার বেশ ভরসা আছে, মানে আমি খুব চাই যে জিৎ ওনার সাথে একটা কাজ করুক, ঠিক আছে, সেটাকে যে পুরো অ্যাকশনই হতে হবে এরকম নয়, যে একটুখানি রহস্য, রোমাঞ্চ, থ্রিল টাইপের এমন একটা কিছু করুক যেটা বয়স্ক অডিয়েন্সদেরকে অ্যাট্রাক্ট করবে, ইয়াং অডিয়েন্সকেও অ্যাট্রাক্ট করবে, এবং সেটার মধ্যে টেকনিক্যালিটিস এমন থাকবে যে লোকে দেখে মানে ধুরছাই করতে পারবে না। কারণ তথাগত মুখার্জি কিন্তু অল্প বাজেটেও যেটা সিনেম্যাটিক ফিল দেবো এরকম ফিল্ম কিন্তু উনি বানাতে জানে, ঠিক আছে। মানে পারিয়ার কত বাজেট হবে, কিন্তু পারিয়ার মধ্যে কিন্তু পুরো একটা ভাইব রয়েছে পুরো তথাগত, অভিরূপদা। তো দেখা যাক কি হয় ইন দি ফিউচার। তথাগত মুখার্জির পারিয়া আমারও মনে হয়েছিল, মানে দেখে খুব এক্সপেকটেশন আছে ওনার প্রতি যে ভালো কিছু হবে, ভালো কিছু করবে। তবে একটা কথা আমি যেটা বলা ঠিক হবে কিনা জানি না, নৌকাডুবি দেখে আমার কিন্তু অতটাও ঠিক ভালো লাগেনি, এটা পারিয়া দেখে খুব ভালো লেগেছে। আর না দেখো, আমি আমি তথাগত দুটো সিনেমাই বোধহয় দেখেছি, ঠিক আছে, ভটভটি আর সরি, এই নৌকাডুবি বললাম, পারিয়া। আমি একটা ভটভটি বলতে গেছিলাম, নৌকাডুবি না, ভটভটি। ভটভটি, হ্যাঁ। হুম। ভটভটি আমারও ভালো লাগে। ভটভটি আমার খুব ভাল লেগেছিল। ভটভটিতে আমার একটা জিনিস খুব বিরক্তিকর লেগেছে, হিরোটার অভিনয়, ঠিক আছে। এই যে একটা মেন্টালি চ্যালেঞ্জ ইনোসেন্ট ছেলে প্লে করতে গিয়ে এত ওভার অ্যাক্টিং করেছে, ওইটা বাদ দিয়ে আমার বাকি গল্পটা আমার হজম হয়ে গেছিল, ঠিক আছে। বা অভিনেত্রী যে ছিল বিবৃতি, তার অভিনয় বেশ ভালো ছিল, এবং গল্পটার মধ্যে একটা লুক অ্যান্ড ফিল আছে, বেশ ভালো, একটু অন্যরকম জিনিস, ঠিক আছে। কিন্তু হিরোর অভিনয় বা হিরোর ক্যারেক্টার আর আমার একদম ভালো লাগেনি। ভীষণ ওভার অ্যাক্টিং লেগেছে। এবং এই কথাটা আমি তথাগত মুখার্জিকে আমি ফেসবুকে লিখে পর্যন্ত পাঠিয়েছিলাম, পাঠিয়ে তারপর ভাবছি এটা কি করা ঠিক হলো, বাট যাই হোক, ওকে। আমি ওই জন্যই ভটভটির রিভিউ করিনি আর কি, আমার অতটাও ভালো লাগেনি আর কি, সেজন্য রিভিউটা করিনি। হ্যাঁ, ভটভটি, সেই সময় ধর্মযুদ্ধ, পরে এগুলো দেখেছি। সব দুর্গাপুজোর সময় এসেছিল বোধহয়, সব একসঙ্গে, ভালো ছিল, যাই হোক। আগস্ট মাসে এসেছিল, 15ই আগস্ট। হ্যাঁ হ্যাঁ, আগস্ট মাসে, আগস্ট মাসে। মহারাজকে বোধহয় দেখেছিলাম ভটভটি নিয়ে খুব কিছু একটা, কোন একটা দেবের সিনেমার সাথে ক্ল্যাশ করছিল বা কিছু, মহারাজকে দেখি তথাগত মুখার্জিকে রোস্টের পর রোস্ট মারছে, ঠিক আছে। এবং মহারাজের রোস্ট মানে পুরো ইমোশনাল রোস্ট, ঠিক আছে। আমরা করি ও তো বহুরূপীর টাইমে করলো। বহুরূপের সময় করেছে না ভাই, মহারাজের সেরা রোস্ট হচ্ছে গিয়ে বনিকে। মানে আমি যদি বনি হতাম না, তাহলে আমি কলকাতার ছেড়ে চলে যেতাম। মহারাজ বলছে যে 2000 টাকা বক্স অফিস, এর থেকে বেশি তো আমার ইউটিউব থেকে আসে। আমি এখানে শুয়ে শুয়ে ভাবছি যে মহারাজকে কি তাহলে কল করে বলবো, ভাই ফোন পে নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তুই পাঠিয়ে দেবে আমাকে 4টে, এদিকে। Anyway, চলো, টাটা। সবাইকে রোস্ট করে, বনিকে নিয়ে যে তোমরা এরকম বলছো, বা বনি এরকম ডিসিশন একটা নেয়, এটা কেন হয় বলে তোমাদের ধারণা? বনির কি বুদ্ধি নেই? শোনো দাদা, কি হতে পারে? শোনো অভ্রদা, তোমাকে একটা গল্প বলি, শোনো। এই বনির যে লাস্ট যে ফিল্মটা রবিনস কিচেন দেখতে গেছি, ঠিক আছে, রূপ মন্দিরে সাগর নীল, আর্টিস্টিক 7 সেন্স, আর আমি সাগর নীলের একজন বন্ধু ছিল। গোটা সিনেমাটা আমরা দেখছি, আর এক একটা ফ্রেমে এত ভুলভাল জিনিস, এত ভুলভাল জিনিস, যে আমরা দেখছি আর কথা বলছি, আর হলের যে মানে যে ওই টিকিট ফিকিট যারা চেক যারা করে, রূপ মন্দির একটা সিঙ্গেল স্ক্রিন হল, ঠিক আছে, সে পর্যন্ত আমাদের সাথে ওই খিল্লিতে পার্ট নিয়ে এসে খিল্লি ওড়াচ্ছে। এবার দেখো,
ভুল মানে এমন ভুল যেটা ক্ষমার অযোগ্য। শোনো, ওরা ব্যাঙ্গালোর শহর দেখাচ্ছে, জাস্ট একটা বাড়ির সামনে নেম প্লেট, ওই ওই নেম প্লেটের সামনে 4খানা শট। তুই একটু তো কিছু চেঞ্জ কর। ওই নেম প্লেটের সামনে তুই 4খানা তুই শট নিয়ে নিলি। হিরোইন ভেতরে আত্মহত্যা করছে, হিরো ঢুকে গেল কি করে? দরজা নক করলো না, জানলা বেয়ে উঠলো না, হিরো ঢুকলো কি করে হিরোইনের ওখানে? ওরা নাকি একটা রেস্টুরেন্ট দেখাচ্ছে, সেই রেস্টুরেন্টটা দেখে তোমার মনে হবে এটা একটা রেস্টুরেন্টের সেট। শোনো, হিরো যে ডিশটা রান্না করছে ওটা নাকি চিকেন স্টেক না চিকেন আলা কি হোয়াট এভার, তারপরে দেখাচ্ছে ওটা মাটন কষা। সেই মাটনটাও আবার অ্যাকচুয়ালি মানে ছাগলের মাংস নয়, ওটা অ্যাকচুয়ালি হিউম্যান মিট। লজিক। আর লাস্টে ভিলেনের সাথে ক্ল্যাশটা পুরো স্লো মোশনে, জাস্ট মনটাচ ফিল্মের মতো দেখিয়ে দিল, যে ভিলেনকে পেছন থেকে এসে গলা চেপে ধরে নিয়ে গেল, ভিলেন হিরোইনকে তুলে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ওগুলো কোনো সিন নয়, কোনো ডায়লগ নেই, জাস্ট স্লো মোশনে। ওই যে হয় না বিটিএস ফুটেজ বলি আমরা, যে বিরোল ফুটেজ যে ভিডিওর মধ্যে আমরা অ্যাড করি, যে স্লো মোশনে জাস্ট জিনিসটা ফেড আউট হয়ে গেল, এরকম ভাবে কে ক্লাইম্যাক্স ডিজাইন করে। আর এই সমস্ত করার পরে আবার বলছে যে এটার নাকি পার্ট 2 আসবে। সাগর নীল আর আমি হাসতে হাসতে মানে আমরা খালি ভাবছি যে দ্য অডাসিটি, অডাসিটি হয় কত বড় যে। আর প্রডিউসার পরে বেরিয়ে বলছে যে না না, ওরা বলছে 2000 টাকার বিজনেস করেনি, 3000 টাকার বিজনেস করেছে। তুই জানিস ইনস্টাগ্রামে দেখছি একটা পেজ রয়েছে, সেখানে ট্রিভিয়া, এই ফিল্মটা ট্রিভিয়া শেয়ার করছে, এটা আমি তোমাকে তুই আমাকে পাঠিয়েছিলি, সেখানে 80,000 না কত কালেকশন দেখেছে। আমি ভাবছি ভাই এ তো আলাদাই লেভেল ভাই, এরা তো উচ্চতায় ভাই, ঠিক আছে, এরকম তো কেউ করেনি আজ অব্দি। তো এই জন্য খিল্লি হয় অবদা। বাঁকুড়া মিমস শর্টস এর একটা নতুন সিনেমা বা শর্ট ফিল্ম কাজ হচ্ছে আর কি, দেখেছো কেউ? ভূতমুখী, ভূতমুখী, ভূতমুখী দেখেছো? ভূতমুখী না, আমার ভূতমুখী দেখা হয়নি, ভূতমুখী দেখতে হবে। রূপমের তো একটা শর্ট ফিল্ম আসছে ঐকতান বা এরকম সামথিং কিছু, ওকে, ওটাও দেখবো। রূপমের মেকআপটা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখবো ওই কাজগুলো এলে পরে, অবশ্যই দেখবো। লোকে কি সিনেমা দেখতে চাইছে না? বাঁকুড়া মিমস শর্টস এর অন্যান্য স্কেচ কমেডিতে যেরকম ভিউ আসে, ভূতমুখীতে ভিউ সেভাবে নেই কেন? না, এটা তো দেখো, এটা তো সব থেকে স্যাডলি রূপমের যে পিস রেট বলে যে ফিল্মটা যেটা এসেছিল, তুমি ওটাতেও তুমি দেখবে না, মানে রূপমের রিভিউতে আছে বা তবলা রিভিউতে আছে এর থেকে বেশি ভিউ। আমি তোমাদের একটা সত্যি কথা বলি, অডিয়েন্স হ্যাজ বিকাম, মানে আমি জানি যে অবরোধা অডিয়েন্সকে দোল দেওয়াতে বিশ্বাস করে না, বাট আমি অডিয়েন্সের কনজিউমিং প্যাটার্ন নিয়ে একটুখানি হলেও আমি চর্চা ফর্চা করি। অডিয়েন্স তার ক্যারেক্টারিস্টিক্সই এমন বদলে যাচ্ছে যে সে কি দেখে আনন্দ পাচ্ছে না সেটাও বদলে যাচ্ছে। মানুষ আজকাল ফিল্ম দেখে আনন্দ পায় না, একটা ভাটের রিল ভিডিও সেখানে কেউ কাউকে গালাগাল দিচ্ছে সেটা দেখে নেবে, একটা স্কেচ কমেডি ভিডিও সেটা দেখে নেবে, কিন্তু একটা এক্সপ্লেনেশন ভিডিও দেখবে না, একটা বড় ভিডিও দেখবে না, একটা মিনিং। কিছু পাবলিক এরকম আছে জানো তো, আমাদের সবার চ্যানেলে রিভিউ দেখে বেড়াবে, সবার চ্যানেলে কমেন্ট করে বেড়াবে, ফিল্মটাই দেখেনি, ও ফিল্মটা দেখেনি, ও খালি সবার এদিকে কমেন্ট করে বেড়াচ্ছে দারুণ হয়েছে দাদা। বিশেষ করে সাকিব খানের এরকম কিছু ফ্যান আছে, দেখেইনি সিনেমাটা, আপনি সাপোর্ট করেছেন, আপনি খুব ভালো থাকুন। আরে তুই ইউটিউবে রিভিউ না দেখে, তুই যে 6 জনের তুই রিভিউ দেখলি, 10 জনের তুই রিভিউ দেখলি, তোর এখানেই তো 2 ঘন্টা বেরিয়ে গেল, তাতে তো তুই ফিল্মটা দেখতে পারতিস ভাই। তুই ফিল্ম না দেখে তুই খালি রিভিউ দেখে বেড়াচ্ছিস, এক ফিল্মের 20 জনের চ্যানেলে গিয়ে 20খানা তুই কমেন্ট করছিস। তোমার বয়স হয়ে গেছে, এবার বিয়ে করে নাও, এরপর আর বিয়ে হবে না। তুমি একদম বুড়োদের মতো কথা বলছো। এটা ঠাকুর দ্বারা বলতো বা আমাদের বাবারা বলতো যে এই টিভি এসে গেছে, সব টিভি দেখে সিনেমা দেখতে যায় না, এরকম টাইপের কথা হয়ে যাচ্ছে। এখন লোকে যদি রিলস দেখে, তো তোমাকে সিনেমা এমন বানাতে হবে যে লোকে রিলস ফেলে তোমার সিনেমা দেখবে, বা তোমার সিনেমাটা রিলসই বানাতে হবে। না, তোমাকে চলতে হবে, সময় তোমার জন্য, আর্টের জন্য অপেক্ষা করবে না। না 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 অভ্রতা, দেখো তুমি যেটা বলছো আমি সেটা এগ্রি কেন করতে পারছি না, যে একটা জিনিস খুব কুইকলি হয়ে যাচ্ছে, কুইকলি তোমাকে ডোপামিন হিট করছে, একটা ফিল্ম ওভাবে তোমাকে হিট করতে পারে না, একটা ফিল্মে তোমাকে সময় দিতে হবে। এই যে একটা রয়্যাল এনফিল্ড বাইক, বিক্রম পারছে, গেইথি পারছে, তারা তো এটাই করছে, আসলে লিও পারছে, তারা এটা পারছে না। না সেরকম ভাবে দেখতে গেলে তো তাহলে কিছু কিছু ফিল্ম অবশ্যই পারছে, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলছি যে আজকে একজন ইউটিউবারের পক্ষে তো বিক্রমকে যে বানানো পসিবল তো নয়।
ঠিক আছে, কিন্তু সে যখন ভেবে চিনতে একটা পিস রেটের মধ্যে, আমি বলছি রূপমের ফিল্মটা প্রায় 55 না 56,000 মতো ভিউ এসেছিল। ওই ফিল্মটার মধ্যে যে কোয়ালিটি রয়েছে বা ওই ফিল্মটা যেটা বলার চেষ্টা করে সেটার জন্য কিন্তু একটা ওয়াইডার অডিয়েন্স কিন্তু ডিজার্ভ করে ফিল্মটা। মানিকবাবুর মেঘ আমি দেখতে গেছি হলে, 20-30 জন নন্দনে পড়ে রয়েছে। মানিকবাবুর মেঘ এমন কিন্তু নয় যে ওটা আতেল সিনেমা কেউ বুঝবে না, ওটা সত্যি সত্যি একটা ভালো সিনেমা, যে কেউ বুঝবে। আরে তুমি দেখতে যদি না যাচ্ছ, তোমার মাথার মধ্যে ঢুকে রয়েছে আচ্ছা এই সিনেমাটা আতেল ফিল্ম, তাহলে তুমি তো রিজেক্ট করে দিচ্ছ, তুমি তো দেখছোই না। আবারও আমি একমত হতে পারলাম না, তার কারণ আমি এই রূপমের সিনেমারই উদাহরণ দিয়ে বলছি। রূপম তোমাদের জন্য বানিয়েছে, যে রিলস দেখে তার জন্য রূপম ওটা বানায়নি। তো যারা এই পিস রেট দেখার মতো দর্শক, তোমার মতো দর্শক, তাদের সংখ্যাটা আজকের দিনে কমে গেছে, তাই পিস রেটের ভিউ কম। রূপম যদি সংখ্যাই বাড়াতে চাইতো তাহলে সে সেই দর্শকদের জন্য বানাতো যারা রিলস দেখে। রূপম তাদের জন্য বানায়নি সিনেমাটা, এটা বোঝো। আচ্ছা, আমাদের এই রিভিউ ইন্ডাস্ট্রিতে একটা সিনেমা হোক, হ্যাঁ, অভ্রদা সব থেকে বড় লোক, অভ্রদা বাজেট দেবে, প্রিন্স হবে হচ্ছে কি হিরো, হিরোইন খুঁজতে হবে, ঠিক আছে কোনো, আচ্ছা প্রিন্সের তো বউ আছে, ঠিক আছে, প্রিন্সের বউ না হিরোইন হবে, ঠিক আছে। মহারাজ হচ্ছে গিয়ে সাইড হিরো, রাম লক্ষণ প্রিন্স হিরো, ওকে, আর মহারাজ হচ্ছে গিয়ে সাইড হিরো, হিরোর সঙ্গে কাজ করছে, ভিলেন হিসেবে আমাকে নিয়ে নিতে পারিস ভাই, ঠিক আছে। কিরকম হবে ফিল্মটা একবার খালি বলো, কিরকম হবে বলো। এটা দর্শকদের জন্য থাক, এই প্রশ্নের উত্তরটা দর্শকরা কমেন্টে লিখবে। হ্যাঁ, আমরা পরের দিনের ভিডিওতে এইটা নিয়ে বরঞ্চ আলোচনা করব। আজকে আমরা শুধু বাড়িয়েই ফেলেছি, ভিডিও শেষ হবে না। লাস্টে বলছি টপিকটা কি বললাম সেটা শুনতে পাইনি, আমার সাউন্ড একটু অফ ছিল, বলো তার আগে কি নিয়ে বলছে, কিরকম সিনেমা বানালে সেই সিনেমাটাতে কিরকম কি হবে আর কি, কিরকম সিনেমা বানানো যেতে পারে। হ্যাঁ আমি বলছি যে ধর এই রিভিউ ইন্ডাস্ট্রি, মানে রিভিউ ইন্ডাস্ট্রি না, আমাদের রিভিউ কমিউনিটিতে বেটার ফিল্ম যদি তৈরি হয়, যে অভ্রদা বড়লোক মানুষ, অভ্রদা সব পয়সা দেবে, প্রডিউস করবে, তুই হিরো হবি, মহারাজ সেকেন্ড হিরো হবে, ঠিক আছে, করণ অর্জুনের মতো, আর ভিলেন হব হচ্ছে গিয়ে সঞ্জু স্টেশন অথবা আমি, ঠিক আছে, কেমন হবে তুই বল। পয়সা ছুঁড়ে মারবে মুখে, ঠিক আছে, ফার্স্টেই বলে নি আমাকে বড় লোক বলে, ফার্স্টে যেখানে ডিক্লেয়ার করে দিচ্ছ, তাহলে এই সিনেমা থেকে যা প্রফিট হবে সেটা কিন্তু আমিই নেবো। আমি প্রিন্সের হাতে মার খাবো, তুমি বেতন দেবে না আমাকে তার জন্য। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করি। যাই হোক, হ্যাঁ চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই। ওকে, এই ভিডিওটা আমার চ্যানেলে আসবে, সবাই চোখ রাখবেন প্লিজ, এবং অভ্রদাকে এবং প্রিন্সকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে একটুখানি কম গালাগাল দেবেন, আমি আর প্রিন্স প্রচুর গালাগাল খাচ্ছি অলরেডি। তো এটাই ছিল গিয়ে বলার। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।